আমার প্রিয় আদরের এবং ভালোবাসার ছোট ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? ভালোবাসার এই কারণে যে বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলসের যুগে, যেখানে পোলাপান হচ্ছে ইনস্টাগ্রামের রিল নিয়ে ব্যস্ত, তোমরা কিন্তু ইউটিউবে বসে মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করতেছো, যেখানে মোবাইল ফোন পাইলেই পোলাপান গেমে চলে যায়, ইউটিউবের রিলসে চলে যায়, ইনস্টাগ্রামের রিলসে চলে যায়, আরও কত কী করে, তোমরা সেখানে পড়ার টেবিলে। সো তোমাদের জন্য আসলে মন থেকেই ভালোবাসা ভাইয়া, অ্যান্ড আমি জানি তোমরাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। তো সবার জন্য সেই জন্যই মন থেকে ভালোবাসা। সো আমার অধ্যায় 7 ও 8-এ তোমাদের যেই সম্পাদ্যর ক্লাসটা ছিল, সেটা 7 অধ্যায়ের যতগুলো সম্পাদ্য আছে পার্ট 1-এ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আশা করি পার্ট 1টা অনেকেই দেখে ফেলছো। এখন হচ্ছে আমি পার্ট 2-এর তোমাদের হচ্ছে বৃত্তের উপর, মানে হচ্ছে অধ্যায় 8 বৃত্তের উপর হচ্ছে যতগুলা তোমাদের সম্পাদ্য করা লাগবে সেই সম্পাদ্যগুলো দিয়েছি। তোমরা দ্রুত সময় আমাকে কমেন্ট করে জানায় ফেলো যে তোমরা উপপাদ্য নিয়ে ক্লাস চাও নাকি সাজেশন চাও, নাকি সাজেশন প্লাস ক্লাস দুইটাই চাও, যেরকমটা আমি সম্পাদ্যে দিয়েছিলাম। তো এটার জন্য কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে করতেই আমি হচ্ছে আজকে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। সো এখানেও আমি হচ্ছে পূর্ববর্তী ক্লাসের মতো একটা মাত্র উদ্দীপক দিয়েছি, এবং সেই উদ্দীপক থেকে যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করছি। ঠিক আছে। সো প্রথমে এই প্রশ্ন নাম্বার যেটা 2 দেখতেছো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিচ্ছে, এবং একটি সমকোণী ত্রিভুজ বিসিডি এর বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং বিসি ও সিডি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তো আলটিমেটলি এখানে মূলত দুইটা উদ্দীপক। ঠিক আছে, এখানে আসলে উদ্দীপক দুইটা, সেই দুইটা উদ্দীপককে কম্বাইন করে একটা বানানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। সো দুইটা উদ্দীপককে ভাইয়া কম্বাইন করে একটা মাত্র উদ্দীপক বানায় তোমাদের এই প্রশ্নগুলো আমি সমাধান করাচ্ছি। সো প্রথম প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ, উদ্দীপকের বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে উদ্দীপকের বৃহত্তম বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু কিন্তু আমাদের 4.5 সেন্টিমিটার। তো এই বাহু সমান বাহু বিশিষ্ট আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। সো এটা আসলে একটা প্রশ্নের ক নাম্বার প্রশ্ন ছিল, সো এটা পূর্ববর্তীতে দেখায়নি, সো ভাবলাম এখানে দেখাই দিই। সো সমবাহু ত্রিভুজ মানে কি, এই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এইখানে সাইডে আমি তোমাদের একটুখানি ড্র করে দেখাই। এমন একটা ত্রিভুজ যার সবগুলা বাহুই সমান। ঠিক আছে, এখানে আমি আঁকতে পারছি কিনা জানি না, তবে আমি আঁকার চেষ্টা করেছি যেখানে সবগুলা বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু, মানে এখানে তুমি যে কটা বাহু দেখতেছো, 3টা বাহু দেখতেছো, 3টা বাহুই সমান, তখন সেটাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলবো। ঠিক আছে, এখন এই সমবাহু ত্রিভুজের মানে আমাদের কি বলছে, উদ্দীপকের বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট। তার মানে এই সমবাহু ত্রিভুজের বাহুটা দিয়ে দিছে, সেটাই কিন্তু এই যে বৃহত্তম বাহুটা, যেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তার মানে একটা সমবাহু ত্রিভুজে তোমাকে বাহুটা দিয়ে দিছে, সমবাহু ত্রিভুজটাকে তোমাকে আঁকতে হবে। আর তোমরা কি একটা জিনিস জানো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান এবং কোণগুলাও সমান? এই যে 3টা কোণ, এই 3টা কোণও সমান, এবং কোণগুলার মান কত? কোণগুলার মান হচ্ছে 60 ডিগ্রি। কোণগুলার মান কত? কোণগুলার মান হচ্ছে 60 ডিগ্রি। উদ্দীপকের বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। তার মানে আমাদের যদি সমবাহু ত্রিভুজ আঁকতে হয়, তাহলে কোন কোন ডেটার দরকার? আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে কিন্তু আমাদের একটা বাহু আর হচ্ছে তোমার একটা কোণ হইলেই হয়ে যায়, কারণ 3টা বাহুই সমান, 3টা কোণই সমান। তো আমরা একটা বাহু আর একটা কোণ এটা পেয়ে গেছি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজটাকে এখন আঁকতে পারবো। ঠিক আছে, তো সেটা করার জন্য প্রথমে আমরা যেটা করে আসতেছি এতক্ষণ ধরে, কি করে আসতেছি বলতো? যে কোনো একটা রশ্মি নিয়ে নিচ্ছি। ঠিক আছে না? সো যে কোনো একটি রশ্মি থেকে আমরা প্রথমে এই 4.5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যটা কেটে নিব। যেহেতু কেটে নিতে হবে, তাহলে সবার আগে আমরা এই 4.5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যটাকে এঁকে নিই। ঠিক আছে, তো একটা বাহুর দৈর্ঘ্য আমি এখান থেকে আঁকবো। তো দেখতে পাচ্ছ আমার এখান থেকে এই যে 4.5 সেন্টিমিটার তো হয়ে গেল। সো এটা আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য নিয়ে নিলাম 4.5 সেন্টিমিটার। চাইলে আমরা এখানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার। ওকে, সো বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। এখন আমাদের সমবাহু ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো সমবাহু ত্রিভুজটি অঙ্কন করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, যে কোনো একটি রশ্মি নিয়ে, যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। তো এই রশ্মিটার নাম দিতে পারি আমরা ধরো বিই। তো এই রশ্মিটার নাম আমি ধরো বিই দিয়ে দিলাম। সো বিই যে কোনো একটা রশ্মি থেকে, তো এই যে বাহুর দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, এটা আমাদের কি করতে হবে? কেটে নিতে হবে। তো এই যে বাহুর দৈর্ঘ্যটাকে এখান থেকে আমি এতটুকু কেটে নিলাম। ঠিক আছে, সো বাহুর দৈর্ঘ্যটাকে জাস্ট এই সাইড থেকে আমি ধরে, এইখান থেকে ধরে, এই যে বাহুর দৈর্ঘ্যটা এখান থেকে আমরা কেটে নিই। ওকে, সো এটা কেটে নিব। এটা কত হবে বলো তো? এটা আমাদের 4.5 সেন্টিমিটার। এখন এখানে আমাদের একটা কোণ আঁকতে হবে। কোণটা কি?
আমরা জানি 60 ডিগ্রি কোণ। সো এই বিন্দুতে আমি এখন একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। তো 60 ডিগ্রি কোণ আঁকার নিয়ম আমরা জানি। তো এই যে এর পাশাপাশি আমি তোমাকে 60 ডিগ্রি কোণটা আঁকাও শিখিয়ে দিচ্ছি যে একটা 60 ডিগ্রি কোণকে কিভাবে আঁকতে হবে, ঠিক আছে? তো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য দেখো এখান থেকে জাস্ট এইভাবে একটা দাগ টানবা, এইভাবে একটা দাগ টেনে এখান থেকে ধরে এই যে এইখানে একটা দাগ টানবা, ঠিক আছে? এরপরে দেখো এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে জাস্ট খালি সংযোগ করে দিলেই আমাদের হয়ে যাবে এখানে 60 ডিগ্রি একটা কোণ। তো এই যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দুকে আমরা কি করে দিব, এইখান থেকে সংযুক্ত করে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ। এখন আমাদের তো আরো দুইটা বাহু আঁকতে হবে। সো আরো দুইটা বাহু আঁকার জন্য আমরা করব কি, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য মাপ নিব, মাপ নিয়ে এখান থেকে এই এতটুকু অংশ কেটে নিব, কেটে নিয়ে জাস্ট এই দুইটা পয়েন্টকে আমরা যুক্ত করে দিব। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমরা কি করে দিব, এভাবে যুক্ত করে দিব। তাহলেই হয়ে গেল আমাদের একটা সমবাহু ত্রিভুজ। একদম তিনটা বাহুই সমান হবে, কোনো সন্দেহ এতে নাই। দেখো এই যে এই বাহু, এই বাহু সমান, এই যে এই বাহু, এটা দিয়ে যদি মাপে, আচ্ছা এটা দিয়ে মেপে ফেলি, এই যে দেখো এই বাহু আর হচ্ছে এই যে এই বাহু, দেখছো তিনটা বাহুই কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা কি পাইলাম, সমবাহু ত্রিভুজ কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? উদ্দীপকের বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে, এটা আমাদের হয়ে গেল। তো এখন আমরা অঙ্কনের বিবরণটা যদি দিতে চাই, তাহলে এইটা আমরা ধরো হচ্ছে সি নাম দিলাম, আর এটার নাম দিলাম হচ্ছে ধরো এ, এটার নাম দিলাম হচ্ছে ধরো আমরা এফ। বিবরণটা কিভাবে দিব, আমরা কি করছি আসলে, বি যখন করে রশ্মি থেকে 4.5 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিছি। তো বিসি এর বি বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, 60 ডিগ্রি কোণ সিবিএফ অঙ্কন করি। বিএফ থেকে আবার 4.5 সেন্টিমিটারের সমান করে বি অংশ কেটে নিই, তারপরে এ ও সি যোগ করি, তাহলে এবিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে প্রথম প্রশ্নটা আমরা করে ফেললাম। এরপরে আমরা নেক্সট 2 নম্বর প্রশ্নটা আমরা চলে যাই। সো 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, ওই তো উদ্দীপক তো ওই একটাই। তো এখানে আমাদের উদ্দীপকের ত্রিভুজটির অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আগে ত্রিভুজটি তো আমাদের আঁকতে হবে, তাই না? ত্রিভুজটি অঙ্কন করে আমরা সেটার অন্তর্বৃত্ত অঙ্কন করব, আমরা বহির্বৃত্ত অঙ্কন করব এবং হচ্ছে আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তো ত্রিভুজটি অঙ্কন করার জন্য আগে আমাদের বাহুর দৈর্ঘ্যগুলোকে নিয়ে নিতে হবে। সো বাহুর দৈর্ঘ্যগুলোকে নিয়ে নেই। দেখো সবার প্রথমে আমরা কয় সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যকে নিয়ে নিব, এখান থেকে সবার প্রথমে যে বাহুর দৈর্ঘ্যটা নিব সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তো দেখো এখান থেকে আমাদের এই যে 3 এর থেকে এই যে এতটুকু, তাহলে হয়ে গেল 3.5 সেন্টিমিটার। একটা বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম। এখন আরও একটা বাহুর দৈর্ঘ্য নিতে হবে আমাদের, কত সেন্টিমিটার বলতো, 4 সেন্টিমিটার। সো এখান থেকে এই যে এই পর্যন্ত নিয়ে নিলাম 4 সেন্টিমিটার। না আরও একটা বাহুর দৈর্ঘ্য আমাদের নিতে হবে, কত সেন্টিমিটার বলো, 4.5 সেন্টিমিটার। সো এখান থেকে এই পর্যন্ত আমরা বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নিলাম 4, তারপর হচ্ছে একটুখানি সামনে গিয়ে এখান পর্যন্ত 4.5 সেন্টিমিটার। সো আমরা যদি একটুখানি লিখে ফেলতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের কত সেন্টিমিটার হলো, 3.5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের কত সেন্টিমিটার হলো, 4 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার। ইউনিটগুলো চাইলে এভাবে লিখতে পারো, ঠিক আছে? ইউনিটগুলোও চাইলে এভাবে লিখে ফেলতে পারো। সো বাহুর দৈর্ঘ্য 3টা হয়ে গেল। এখন 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের কাছে দিয়ে দেয়, তাহলে আমরা ত্রিভুজ আঁকবো কেমনে সেটা আমাদের শিখতে হবে, তাই না? তো সেটা করার জন্য সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। আগে যেহেতু উদ্দীপকের ত্রিভুজের 3টা আমাদের করতে হবে, একটা হচ্ছে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, আর একটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে আমি সিরিয়াল ওয়াইজ 3টা চিত্রই এখানে আঁকবো। তো সেই 3টা চিত্র আঁকার জন্য আমরা জাস্ট কী করব, একদম সহজ। দেখো আমরা যে কোনো একটা রশ্মি নিব ফার্স্ট অফ অল। সো এখানে আমি যেহেতু 3টা চিত্র একসাথে আঁকতেছি, সো ফার্স্ট অফ অল এখানে একটা রশ্মি নিলাম, সেমভাবে এখানে আরেকটা রশ্মি নিলাম, পাশাপাশি 2টা রশ্মি নিলাম। সো এখানে আমি আরও একটা রশ্মি নিয়ে নিই, কারণ আমরা এখানে একই সাথে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন শিখে ফেলবো, ঠিক আছে, পাশাপাশি। সো এখান থেকে আমরা পরিবৃত্তর জন্য আরও একটা রশ্মি এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে? 3টা রশ্মি আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে 3টা ত্রিভুজ আঁকবো এবং ওই 3টা ত্রিভুজের অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? আগে অন্তর্বৃত্ত, তারপর হচ্ছে পরিবৃত্ত, লাস্টে গিয়ে আমরা বহির্বৃত্ত অঙ্কন করব। সো এখান থেকে দেখো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কি করব, 4.5 সেন্টিমিটার বড়টা সবার নিচে রাখবো। তো বড়টা 4.5 সেন্টিমিটার আগে কেটে নিব। তো 4.5 সেন্টিমিটার কেটে নেওয়ার জন্য এখান থেকে আগে আমাদের নিতে হবে কত বলো তো, এই যে 4.5 সেন্টিমিটার। তো 4.5 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে এখান থেকে আমি হচ্ছে এটাকে কেটে নিলাম। ওকে, আচ্ছা এই পাশ থেকে কাটবো, এই পাশ থেকে কাটবো, হয়ে গেল। সো এই পাশ থেকে 4.5 সেন্টিমিটার কেটে নিলাম। ত্রিভুজটা তো আমরা এই পাশে আঁকবো, সো এটা একটুখানি মুছে দেই। ওকে,
সো ওকে, সো এখান থেকে আমরা 4.5 সেন্টিমিটার কেটে নিলাম। তো প্রত্যেকটা থেকেই আমরা 4.5 সেন্টিমিটারটাকে কেটে নেই, একসাথে তিনটা ত্রিভুজ আঁকতেছি। 4.5 সেন্টিমিটার কেটে নিলাম, 4.5 সেন্টিমিটার কেটে নিলাম। দেখো ভাই, এখানে তোমার কাছে চাইছে কি অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত। তো তুমি আবার ত্রিভুজ আকার বর্ণনা দিতে যাবে না। শোনো, এগুলো তুমি তো জানো, অঙ্কনের বিবরণ তো আবশ্যক বলে দেয়। এখন অঙ্কনের বিবরণটা তোমাকে খুবই স্বল্প মানে দিতে হবে, ঠিক আছে? অঙ্কনের বিবরণ এত বড় দেওয়া যাবে না, যত শর্টে তুমি দিতে পারো। তো এখানে ত্রিভুজ কিভাবে আঁকছো সেটার বিবরণ তোমাকে দেওয়া দরকার নাই। ওকে, সো এখান থেকে তুমি জাস্ট করবা কি, এরপরে হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা ত্রিভুজ, মানে এই যে এই মানটা নিতে হবে, এই মানটা আমাদের নিয়ে তো আমরা যে কোনো একটা ত্রিভুজের, সবগুলো ত্রিভুজেই এই মানটা নিয়ে জাস্ট হচ্ছে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এইখানে বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো, এইখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আসলে এই কাজগুলো তোমার একবার করতে হবে, আমি তো তিনটা একসাথে দেখাচ্ছি, এই জন্য আমি তিনবারে করতেছি, বুঝতে পারছো? তো এখানে আমাদের আরেকটু এটাকে বড় করে দিই, এটা 3.5 লাগর পাবে না, এটাকেও আরেকটু বড় করে দিই। ওকে, সো হইল। এখন আমরা জাস্ট করব কি, এখান থেকে জাস্ট এইখান থেকে এতটুকু অংশ নিয়ে এখানে বসিয়ে এই যে কেটে দিলাম, এখানে বসিয়ে এই যে কেটে দিলাম, আর এখানে বসিয়ে এই যে কেটে দিলাম। তো এই বৃত্তচাপদ্বয় যেখানে মিলল সেটাই হচ্ছে আমাদের ত্রিভুজটা কিন্তু গঠিত হয়ে গেল। এখন আমরা জাস্ট এই যে লাইনগুলোকে জয়েন করে দিব, এই লাইন আর এই লাইন, এই দুটো লাইনকে যদি জয়েন করি, তো এখান থেকে দেখতে পাচ্ছ এই লাইনটাকে জয়েন করলাম এবং হচ্ছে এই লাইনটাকে জয়েন করলাম। তার মানে আমি আসলে এখানে কি করছি, আমি ওই ত্রিভুজ আঁকছি আর কি, তিনটাই একই মানে ত্রিভুজ আঁকছি, কারণ এটারই হচ্ছে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত আর পরিবৃত্ত আমাকে আঁকতে হবে, তাই তো? তো এই জন্য আমি আসলে তিনটা ত্রিভুজ একবারেই এঁকে ফেলছি। সো এখান থেকে এই যে একটা ত্রিভুজ আমরা ড্র করলাম, এই যে আরেকটা ত্রিভুজ আমরা ড্র করলাম। সো অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত অনেকেরই মিলে না। সো একটুখানি কিন্তু ত্রিভুজের যদি মাপকাঠি ভিন্ন হয়ে যায় তাহলে তোমাদের এটা না মিলাই স্বাভাবিক। সো আমি আজকে তোমাদের একটা টেকনিক বলবো, যদি সামহাও তোমার মাপ একটুখানি এদিক সেদিক হয়ে গেছে, না মিলে, তাহলে তুমি কিভাবে টেকনিক্যালি এটারে একদম সুন্দর করে মিলাই দিতে পারো, ঠিক আছে? সেই জিনিসটা নিয়ে আমি এখানে দেখাবো। সো যারা এটা পারো তারাও এটা কিন্তু দেখলে উপকৃত হবে। হ্যাঁ, এখান থেকে দেখো, সবার আগে আমাদের কি করতে হবে, যদি আমরা অন্তর্বৃত্ত আঁকি তাহলে মনে রাখবা, অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমাদের কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আছে? বহির্বৃত্ত আঁকতে হইলে আমাদের হচ্ছে বাইরের দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আর আমরা যদি হচ্ছে পরিবৃত্ত আঁকতে চাই তাহলে আমাদের বাহু দুইটাকে, সব বড় বাহু দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সো যেহেতু আমরা অন্তর্বৃত্তটা ফার্স্ট করব, সো ফার্স্ট আমরা কোনটা করব বলো তো? 1 নাম্বারটা ফার্স্ট আমরা করবো, হচ্ছে 1 নাম্বারটা। এই চিত্রে আমরা এখানে অন্তর্বৃত্ত করব। সো অন্তর্বৃত্ত মানে কি বলতো? আগে আমি তোমাকে বলি, ত্রিভুজের অন্তর্বৃত্ত বলতে কি বোঝায়, বহির্বৃত্ত বলতে কি বোঝায়, পরিবৃত্ত বলতে কি বোঝায়। এটা যদি তোমার ত্রিভুজ হয়, হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের ভেতর দিয়ে একটা বৃত্ত চলে গেছে, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, ঠিক আছে? এই ত্রিভুজের, ধরো এই ত্রিভুজের বাহির দিয়ে একটা বৃত্ত আঁকলা, এটা হবে বহির্বৃত্ত। এবং এই ত্রিভুজের এই 3 বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকলা, এটা হবে কি? পরিবৃত্ত। সো খুবই বাজে চিত্র হয়েছে আমি জানি, তো তোমরা বুঝলেই হয়েছে। সো আচ্ছা, এটা মোছার দরকার নেই, তোমরা বুঝলেই হয়েছে। তো এখন আমরা অন্তর্বৃত্ত আঁকবো। তো অন্তর্বৃত্ত কি ভাইয়া? এই যে ভেতরের যেই ত্রিভুজটা আছে, বৃত্তটা আছে ত্রিভুজের, সেটা অন্তর্বৃত্ত। তো অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য আমাদের কি করতে হবে বলতো? আমাদের এই যে কোণ দুইটাকে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। ভূমি সংলগ্ন কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল কোণের চিহ্ন দিয়ে নিই, যেহেতু এদেরকে সমদ্বিখণ্ডিত করে ফেলবো তাহলে আগে এদেরকে চিহ্নিত করে নিই। এই হচ্ছে আমাদের কোণ দুইটার চিহ্ন। এখন আমরা এই দুইটাকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি এই শিখে আসছি, বলো সিস্টেম কি? সেটা হচ্ছে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এটা তো অর্ধেকের বেশি বলতে একটুখানি অর্ধেকের বেশি, একটু কমাইলাম। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই পাশে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে? এখন জাস্ট করব কি, এই বৃত্তচাপ দ্বয়কে পরস্পর, তোমার হচ্ছে এই বৃত্তচাপ দ্বয় পরস্পর হচ্ছে আমরা সমদ্বিখণ্ডক লাইনটা টেনে দিব, ঠিক আছে? এই যে বৃত্তচাপ দ্বয়ের যে সমদ্বিখণ্ডিত লাইন আছে সেই দুইটা লাইনকে আমরা পরস্পর টেনে দিব। এরা কোথায় ছেদ করে সেই ছেদবিন্দুটা আমরা বের করব। সো এখান থেকে আমরা যদি এটাকে মিলিয়ে দিই তাহলে আমরা দেখব হচ্ছে এরা এইখান থেকে এই যে এইখানে ছেদ করতেছে, দেখতেছো?
সো এরা পরস্পর কোথায় ছেদ করলো, এইটা হচ্ছে গিয়ে তাদের ছেদবিন্দু। এখন এই ছেদবিন্দু থেকে ওই ওই অপর বাহুর উপর লম্ব আঁকতে হয়, ঠিক আছে। তো এই ছেদবিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব আঁকতে হয়। তো এই ছেদবিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব আঁকার জন্য জাস্ট হচ্ছে আমরা এইখান থেকে এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নিব, ঠিক আছে। বৃত্তচাপ আঁকবো, সেই বৃত্তচাপটা দেখো দুইটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। এই যে এ একটা বিন্দু, তো এখান থেকে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো আমরা, এবং এখান থেকে এটার অর্ধেকের সমান ব্যাসার্ধ, অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। এটা একটুখানি ছোট হয়ে গেছে, তো এটাকে বড় করে দিলাম। এরা পরস্পর এখানে মিলে গেছে। তারপরে এই ছেদবিন্দু আর এই যে রেখার এই দুইটাকে আমরা কি করব, মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। সো মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, আসলে মিলাবো না, আমরা লম্ব আঁকবো, তো ত্রিভুজের বাইরে আমরা যাব না, কিন্তু এই দুইটার বরাবরই দাগ নিয়ে আমরা এই বরাবর যাব, ঠিক আছে। এই যে এটা হইলো। এখন এই যে আমরা লম্বটা টানলাম, এই যে লম্বটা টানলাম, এই লম্বটাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকলেই সেটা আমাদের কি হয়ে যাবে, অন্তর্বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট এটার ব্যাসার্ধ ধরে এখন আগেই আঁকা শুরু করে দিবে না, এইখানেই হচ্ছে কি আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সো এটা দেখলাম এই বিন্দুতে মিলে, এটা দেখলাম যে এই বিন্দুতে মিলে না, এটা দেখলাম যে এই বিন্দুতে, আচ্ছা তাহলে আমাদের আর একটুখানি বড় নিতে হবে। সো এখানে মাপটা ঠিক মতো নেই। সো এই যে মাপটা ঠিক মতো নিলাম। সো এই বিন্দুতে তো মিলে, এই বিন্দুতেও মিলে, এবার এই বিন্দুতেও মিলে হয়ে গেছে আমাদের। আর একটুখানি ভিতরে, হ্যাঁ হ্যাঁ, আগে এই যে এইভাবে তুমি মাপটা আগে মিলিয়ে দেখবা, ঠিক আছে। আগে দেখবা যে এই 3 বাহু টাচ করে যায় কিনা, ঠিক আছে, 3 বাহু টাচ করে যায় কিনা। তো আরেকটু বাড়াইতে হবে, এই যে মিলে, এইটা থেকে একটু বেশি চলে যায়, এটার সাথেও আবার মিলে। সো আমাদের এখানে পয়েন্টিংটা একটুখানি এইখানে করতে হবে। যদি এখানে করি, এই তো, এরপর আমি এটারে ধরে এভাবে এঁকে দিলাম, দেখতেছো কত সুন্দরভাবে আমাদের কি হয়ে গেল, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত কেন, কারণ ত্রিভুজের ভেতরে বৃত্ত। ওকে, সো অন্তর্বৃত্ত আমাদের হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা আগে করি, পরিবৃত্তটা আগে করি, তারপর হচ্ছে আমরা বহির্বৃত্ত করব। তাহলে পরিবৃত্ত করি, কারণ এখানে বহির্বৃত্ত করতে বাইরের দিকে জায়গা লাগবে, এখানে জায়গা আছে। তো আমরা এখানে বহির্বৃত্তটা পরে করি, আগে পরিবৃত্ত করি। পরিবৃত্ত কি বললাম, একদম 3টা বাহুর উপর দিয়ে যেটা যাবে। তো পরিবৃত্তকে করতে গেলে খেয়াল রাখবা সবচেয়ে বড় 2টা বাহু কোনটা, ওই দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো এখান থেকে যদি আমি ত্রিভুজ স্কেল দিয়ে মাপতে চাই, আমরা এটা আঁকছিলাম কার সমান, 4.5-এর, এটা আসছিলাম 4-এর, আর এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তো সবচেয়ে বড় বাহু এটা, সবচেয়ে তার চেয়ে বড় বাহু হচ্ছে এটা। তাহলে এই 2টা বাহুকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করব মানে কি বলতো, 2 ভাগে ভাগ করব, মানে 2টা ভাগে এদেরকে কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। সো এদেরকে যদি 2টা ভাগে ভাগ করি, তাহলে ভাগ করার সিস্টেমটা কি বলতো, অর্ধেকের সমান, অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে হচ্ছে আবার এই পাশেও একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এরপরে আবার এইখানে বসিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, এবং এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো। সো আমার এই দাগগুলো আর একটু বড় করতে হবে, সো এই দাগগুলো একটু বড় করে দেব, ঠিক আছে। সো এই তো হয়ে গেল আমাদের সমদ্বিখণ্ডিত এটা। তো এই যে সমদ্বিখণ্ডক হইল আমাদের, এটাকে হচ্ছে আমরা সংযুক্ত করে দিব, ঠিক আছে। এটাকে যদি আমরা সংযুক্ত করে দেই, সমদ্বিখণ্ডক দ্বয়, তো এটাকে আমরা এভাবে সংযুক্ত করে দিই, সমদ্বিখণ্ডক দ্বয়কে সংযুক্ত করে দিলাম। তো এটাকে কাকে সমদ্বিখণ্ডিত করলাম, সবচেয়ে বড় বাহুটাকে। এখন আমাদের কাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই যে এটাকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাই, তো এখানে বসিয়ে, এখানে বসাবো আমরা, এখানে বসিয়ে অর্ধেকের চেয়ে একটু ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা কাট দিব, বৃত্তচাপ দিব, আর এই পাশে আরেকটা বৃত্তচাপ দিব, ঠিক আছে। এই পাশে আরেকটা বৃত্তচাপ দিব। সেমভাবে আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব, আবার এখানে আরেকটা বৃত্তচাপ দিব। তো এই বৃত্তচাপ দ্বয়গুলোকে মিলিয়ে আমরা একটা রেখা অঙ্কন করব, সেটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক রেখা হয়ে যাবে, ঠিক আছে। সমদ্বিখণ্ডক রেখা হয়ে যাবে। সো এখানে যদি আমরা এটারে বসাই, দেন হচ্ছে আমরা এভাবে জাস্ট দাগ দেই, তাহলে হয়ে গেল সমদ্বিখণ্ডিত রেখা। তো এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয় পরস্পর কোথায় মিলিত হয়েছে, এই যে এখানে মিলিত হয়েছে। সো আচ্ছা, এই সমদ্বিখণ্ডিত রেখাদ্বয়ের মধ্যবর্তী যে কোণ আছে, সেই কোণটা এটা। সো আমরা ওই কোণ থেকে ওই রেখার উপর একটা লম্ব রেখা টান দিব। সেই যে এই কোণ থেকে এই রেখার উপর একটা লম্ব রেখা আমরা টান দিলাম, মিলিয়ে দিলাম। তো এটাই হবে আমাদের ব্যাসার্ধের সমান। তো এটার সমান সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। সো সমদ্বিখণ্ডক রেখাদ্বয় এই বিন্দুতে আমাদের ছেদ করলো, তো ছেদবিন্দু থেকে আমরা একটা লম্ব রেখা টানলাম, তাহলে লম্ব রেখাটাই হচ্ছে আমাদের পরিবৃত্তের
ব্যাসার্ধ, তারপরে পরিবৃত্তের ব্যাসার্ধ হলে এখানে বসায় জাস্ট এইভাবে এই মাপটা নিয়ে দেখবো এদের সমান হয় কিনা। সো এটার উপর দিয়ে যায় কিনা, হ্যাঁ যাচ্ছে, এবং এটার উপর দিয়ে যায় কিনা, এটার উপর দিয়েও যাচ্ছে, পারফেক্টলি হয়ে যাচ্ছে। তাহলে আমি জাস্ট এখান থেকে জাস্ট এখন ড্র করে ফেলবো। এই যে এটা মিলাই নিবে, কিন্তু আগেই দাগ দেবো না। এই যে এতটুকু মিলছে, এতটুকু মিলছে এবং এতটুকু মিলছে। সো এখন আমি দাগ দিতে পারি। সো এই যে দাগ দিয়ে দিলাম, এই যে দাগ দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হয়ে গেল বলো তো? সুন্দর একটা পরিবৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের পরিবৃত্ত। তাহলে আমরা অন্তর্বৃত্ত আঁকলাম, পরিবৃত্ত আঁকলাম, এখন আমরা কি আঁকবো? বহির্বৃত্ত। তো বহির্বৃত্ত আঁকার জন্য ত্রিভুজের যে কোনো একটি বাহু দুটাকে বর্ধিত করে নিতে হয়। তাহলে এই বাহুটাকে আগে আমরা বর্ধিত করি। বহির্বৃত্ত আঁকতে হলে বাহুকে বর্ধিত করতে হয়। কত সুন্দর না? বহির্বৃত্ত তোমার হচ্ছে বর্ধিত, মিলে গেছে। সো এখান থেকে জাস্ট আমরা এই পর্যন্ত এটাকে বর্ধিত করে নিলাম মনে করো। সো বর্ধিত করার পরে এখানে আমরা বাইরে দুইটা কোণ পাবো, এই কোণ এবং এই কোণ। দেখো আমরা কি করছি? পরিবৃত্তে বড় দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, আমরা অন্তর্বৃত্তে ভেতরের দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করছি, আর আমরা বহির্বৃত্তে বাইরের দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো বাইরের যেহেতু দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে সেই দুইটা কোণকে আমরা আগে চিহ্নিত করে নিই। তো কোণ দুইটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে এইখান থেকে এইভাবে একটাকে চিহ্নিত করলাম, আবার এখানে বসিয়ে এইটাকে আবার চিহ্নিত করলাম। ঠিক আছে, তো চিহ্নিত করা শেষ। এখন আমাদের কি করতে হবে? এদের দুইটার সমদ্বিখণ্ডক বের করতে হবে। সো এটার সমদ্বিখণ্ডক মানে এটা দুই ভাগে বিভক্ত করছে কি, সেটা বের করতে হবে। সো এখান থেকে জাস্ট এইভাবে একটা টান দিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা এইভাবে আরেকটা টান দিয়ে নিলাম। তো আমরা কি পেয়ে গেলাম বলতো? এটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। সেমভাবে এটারও যদি আমরা সমদ্বিখণ্ডক বের করতে চাই, তো অর্ধেকের একটু ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানেও আমরা হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, সো বৃত্তচাপ এঁকে এখন আমরা কি করব? এই যে সমদ্বিখণ্ডক দ্বয়, সেই সমদ্বিখণ্ডক দ্বয়কে আমরা সংযুক্ত করে দিব। তো সমদ্বিখণ্ডক দ্বয়কে যদি আমরা সংযুক্ত করতে চাই, তাহলে এইটা হচ্ছে কি আমাদের এই বিন্দুতে এটা রেখে তারপরে হচ্ছে আমি এখান থেকে একটা টান দিলাম। ঠিক আছে, একটা সমদ্বিখণ্ডককে আমরা মিলিয়ে দিলাম, এখান থেকে আরেকটা সমদ্বিখণ্ডককে আমরা মিলিয়ে দিব। এটার এইভাবে ধরে এভাবে মাপটা নিয়ে দেন এখান থেকে আমরা এই বাইরে। তো সমদ্বিখণ্ডক দ্বয় যেই বিন্দুতে ছেদ করবে, দেখো সমদ্বিখণ্ডক দ্বয় আমাদের এই বিন্দুতে ছেদ করছে, তো এই বিন্দু থেকে এই রেখার উপর আমরা একটা কি টানবো? লম্ব টানবো। সেটাই হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। যেই বৃত্তটা আমরা বের করতে চাই সেই বৃত্তের ব্যাসার্ধটা হবে। তো এখান থেকে আমরা কি করব? এটার উপর একটা লম্ব টানতে হবে। তো এখানে আমাদের চাঁদাটা বসিয়ে এখানে আমরা একটা কি করব? বৃত্তচাপ আঁকবো। তো এই যে এভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম। এরপরে খুব ভালো মতো দেখে এখান বরাবর, একদম মাঝ বরাবর, এইখান থেকে এটার অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা আমরা বৃত্তচাপ আঁকবো। সেমভাবে আবার ভালো মতো লক্ষ্য করে এটা কোথায় ছেদ করছে সেটা একটু ভালো মতো লক্ষ্য করে, এই যে এখানে ভালো মতো লক্ষ্য করে ছেদ করে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। সো এখন এই পয়েন্ট আর এই পয়েন্টকে ধরে যদি আমরা মিলিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব যে বৃত্তচাপ দ্বয় কোন বিন্দুতে আসলে লম্ব হয়। ঠিক আছে, এই যে বৃত্তচাপ দ্বয়, বা আমরা এই যে বিন্দুটা পাইছিলাম সেই বিন্দু থেকে অঙ্কিত লম্বটা পেয়ে যাবো। সো এখান থেকে যদি আমরা এভাবে ড্র করি, তাহলেই হয়তো আমাদের লম্বটা এইটাই হচ্ছে আমাদের লম্ব। আমরা মিলাবো না, কারণ আমরা লম্বটাই চাই, আমরা এটার সাথে কিন্তু মিলাই নেই। সো আমরা লম্বটা পাইছি, তো এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো এইটার মাপ নিয়েই আমরা বৃত্তটা আঁকার চেষ্টা করবো। সো এই যে এখান থেকে জাস্ট এই যে ব্যাসার্ধ ধরে এটার বৃত্তটা আঁকবো। তো তার আগে আমরা একটু চেক করবো যে এটার সাথে মিলে কিনা। এটার সাথে মিলে না, এটার সাথে মিলে না, তার মানে আমার হয়তো বা চিত্রটা একটুখানি কোথাও গড়বড় হয়েছে। আবার একটু দেখি। সো এটার সাথে এবার মিলছে এবং এটার সাথেও এটা মিলছে, একটুখানি এক্সট্রা যাবে। তো আমি করব কি, একটুখানি পিছিয়ে ফেলবো। ঠিক আছে, তো টিচার এগুলো বুঝবে না। হ্যাঁ, তুমি যদি এই টেকনিকটা ফলো করো তাহলে টিচার এটা বুঝবে না। এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলে নাই। তো একটুখানি আরেকটু বাড়ায় নিই। মানে তুমি হচ্ছে যদি না মিলে তাহলে তো তুমি চিত্র আবার আঁকবা না, তাহলে জোর করে মিলাবা। তো জোর করে মিলানোর জন্য এই পয়েন্টটাকে একটু ডানে বামে সরাবা, একটু মাপটাকে একটুখানি বড় ছোট করে নিবা। এতটুকুর জন্য টিচার বুঝবেও না যে তুমি কোথায় বসাইছো। বাট তোমার চিত্র যদি না মিলে তাহলে টেকনিক্যালি তোমার চিত্রটা মিলে যাবে। যেমন এই চিত্রটাকে আমি এখন টেকনিক্যালি মিলিয়ে দিচ্ছি, দেখছো?
টেকনিক্যালি আমি কিন্তু মিলিয়ে দিলাম এবং হচ্ছে আমাদের বহির্বৃত্তটা হয়ে গেছে। ওকে, সো মোটামুটি এতটুকু আঁকতে পারলে তোমাকে একদম ফুল মার্ক দিয়ে দিবে, কোনো হচ্ছে মার্ক মিস হওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, সো এইটা আসলে মানে যেমন এই দুইটা একদম অ্যাকুরেট হয়েছে, এটা অ্যাকুরেট হয়নি কেন? কারণ যতই আমি ড্র করবো অ্যাকুরেসি কমবে, কারণ আমি এখনও পেন্সিল রাবার এগুলোকে শার্প করে নিয়ে নিই। তুমি যত পেন্সিল রাবার শার্প করবা তত দ্রুত তোমার চিত্র হবে এবং অনেক সুন্দরভাবে তোমার চিত্র হবে, একদম অ্যাকুরেসি পুরাই মেনটেন থাকবে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখো আমরা অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন করে ফেললাম। সো অঙ্কনের বিবরণ দিতে হবে, তাই না? সো অঙ্কনের বিবরণ আমি তোমাদের বলছি যত সহজে দেওয়া যায়। তো কার বিবরণ দেবো, কোনটার বিবরণ দেবো? মনে করো আমি এই যে এটারই বিবরণ দিই, তো এই পয়েন্টের নাম দিলাম ধরো হচ্ছে এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ধরো বি, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি। ঠিক আছে, সো আমরা এটা কি করছিলাম বলো তো? আমরা এখানে করছিলাম হচ্ছে বিএসি ও এবিসি এর সমদ্বিখণ্ডক নির্ণয় করি বা দুইটাকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়, ও বিন্দুতে মিলিত হয়, ও হতে এ বি এর উপর লম্ব আঁকি, তাহলে হচ্ছে ওই লম্বটা ধরো এই বিন্দুটাকে এইখানে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা উদ্দিষ্ট অন্তর্বৃত্ত। মানে এটাকে যদি আমরা আঁকতে চাই সেমভাবে এটারও বিবরণ যদি দিতে চাই তাহলে এ বি সি। ওকে, তো ফার্স্টে বিবরণটা শুরু করব কি দিয়ে? দেখো, ফার্স্ট অফ অল আমরা করব কি হচ্ছে এ বি, আচ্ছা আমরা কার কার সমদ্বিখণ্ডক করছি? এ বি আর এসি কে না? এ বি ও এসি এর সমদ্বিখণ্ডক নির্ণয় করি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুতে ছেদ করছিল, পরে আমরা কি করছিলাম? ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা উদ্দিষ্ট পরিবৃত্ত। ঠিক আছে, শেষ, 3-4 লাইনে ব্যাখ্যা শেষ। এরপরে দেখো এখানে আমরা কি করছিলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা কি করছিলাম? বি ও সি কে বর্ধিত করছিলাম, বাইরের দিকে নিয়ে গেছিলাম ই ও এফ পর্যন্ত। তাহলে প্রথমে আমরা লিখবো ত্রিভুজ এবিসি এর বি ও সি কে, মানে এ বি ও এসি কে বিই ও সি এফ পর্যন্ত বর্ধিত করি। কি বলছি? ত্রিভুজ এবিসি এর এ বি বাহুকে বিই এবং এসি বাহুকে সি এফ পর্যন্ত বর্ধিত করি। তারপরে হচ্ছে কোণ সিবিই ও বিসিএফ, কোণ সিবিই ও বিসিএফ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক নির্ণয় করি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করি যা বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে ও, এই পয়েন্টটার নাম দিলাম ধরো হচ্ছে ডি, তাহলে ও ডি কে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করি যা উদ্দিষ্ট বহির্বৃত্ত। তো আশা করি বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত এবং হচ্ছে পরিবৃত্ত এটা তোমরা এখন পারবা, যেভাবেই দিয়ে দেখ, যেই ত্রিভুজই দিয়ে দেখ তোমরা সেগুলো এখন পারবা, সেই আশা করেই এটা আমরা শেষ করছি। তারপরে এখান থেকে দেখো গ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে। এই ক্লাসটা কি আমাকে দেখতে পাচ্ছ না? দেখে তোমাদের কি বোরিং লাগতেছে বলো তো? ভাইয়া সামনে আসতে পারতেছি না কারণ স্মার্ট বোর্ডে চাচ্ছিলাম একটা ক্লাস নিতে, কিন্তু এই জিনিসপাতিগুলোকে ব্যবহার করে যে কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছি, স্মার্ট বোর্ডে তো এটার সিস্টেম নাই, যদিও কম্পাস আছে কিন্তু এত স্মুথভাবে তোমরা বুঝতে পারতো না। সো সেই জন্য এখানে আসছি। যদি তোমাদের বোরিং লাগে ভাইয়াকে একটুখানি মাফ করে দাও, একটু পরেই তোমাদের জন্য স্মার্ট বোর্ডে সম্পাদ্যর যে ক্লাসগুলো এটা তো এখানে নিলাম, বাট উপপাদ্যর ক্লাসগুলো সবগুলো স্মার্ট বোর্ডে নিব। সো উপপাদ্যের ক্লাস চাইলে আবারও বলি কমেন্ট করো ভাই, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই এই ক্লাস নিচ্ছি। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু সামনে ভাইয়া আর ক্লাস নিব না। ওকে, আচ্ছা এখান থেকে দেখো উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যাতে তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। শুনো, তোমাকে আমি একদম সুন্দর একটা কথা বলে দিই, যে কোনো বৃত্ত হোক, ধরো এই যে কোনো বৃত্ত, আমি আগে তোমাদের একটু বুঝাই বিষয়টা। মনে করো এটা যে কোনো বৃত্ত ভাই, যে কোনো বৃত্ত, তুমি মনে রাখবা ওই বৃত্তে যদি স্পর্শক হয়, তাহলে ধরো এখান থেকে আমি যদি এইভাবে দুইটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, তো এই বৃত্তে স্পর্শক কথাটার মানে কি? স্পর্শক কথাটার মানে হচ্ছে এটাকে স্পর্শ করে যে লাইনটা চলে যাবে। তো দেখো এখান থেকে যদি আমি একটা লাইন টানি তাহলে এই লাইনটা স্পর্শ করে চলে গেল, তো এটা একটা স্পর্শক। এখান থেকে যদি আমি আরেকটা লাইন টানি তাহলে এটাও স্পর্শ করে চলে গেল। তো এইটা, এই যে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটা লাইন কিন্তু এই বৃত্তের স্পর্শক। মনে রাখবা এই স্পর্শকগুলা সবসময় ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো? একদম সহজ কথা। আর এটা একটা চতুর্ভুজ হয়। দেখো এখান থেকে আমি যদি এ ধরি, এই পয়েন্টটাকে যদি আমি বি ধরি, এই পয়েন্টটাকে যদি আমরা কি ধরি? সি ধরি, এই পয়েন্টটাকে যদি আমরা ডি ধরি, তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ হয়।
হ্যাঁ, আর এই যে স্পর্শক আর এই যে স্পর্শক সব সময় ব্যাসার্ধের সাথে, স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। স্পর্শক ব্যাসার্ধের সাথে সব সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমাকে যদি কখনো স্পর্শক আঁকতে বলে, তুমি চোখ বুঝে কি করবা জানো? কিচ্ছুই না, 90 ডিগ্রি কোণ এঁকে দিবা। কারণ স্পর্শক ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ অঙ্কন তোমার হচ্ছে উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তুমি চোখ বুঝে কি করবা? কি করবা ভাইয়া? বলো বলো বলো, আমাকে তোমরা বলো। 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা। ওকে, সো এই যে এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, তাহলে এই দুইটা কি 180? তাহলে এটা চতুর্ভুজের দুইটা কোণ 180। তো দেখো, এখন তোমাকে যদি বলে যে 90 ডিগ্রি যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়, এই দুইটা মিলে তো 180 ফিক্স। এখন এইটা আর এটা মিলে কি হইতে হবে? 180। 180 180 কত হবে? 360। এখন তোমাকে যদি বলে দেয় যে স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, এটা যদি বলে দেয় তোমাকে 90 ডিগ্রি, তো এই দুইটা মিলে হওয়া লাগবে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে এটা 90 ডিগ্রি হওয়া ছাড়া কোনো উপায় আছে? কারণ স্পর্শক তো 90 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। আর একটা চতুর্ভুজ বিবেচনা করলে তোমাকে বলছে এই স্পর্শক দুইটার মাঝের কোণ যাতে কি হয়? 90 ডিগ্রি হয়। এখানে তুমি যে এই যে একটা স্পর্শক আঁকতেছো, এই যে একটা স্পর্শক আঁকতেছো, স্পর্শক কি তা তো বুঝাই গেছো। বৃত্তের যেই লাইনকে, বৃত্তটাকে যেই লাইন স্পর্শ করে যায় সেটা হচ্ছে স্পর্শক। তো কয়টা স্পর্শক আঁকতে বলছে? দুইটা। এটা একটা স্পর্শক, এটা স্পর্শক। স্পর্শকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই দুইটা মিলে আগেই 180 ডিগ্রি হয়েছে, এদের কাম সারা। এখন তোমার এইটা বাকি আছে, এই দুইটা বাকি আছে। তার মানে একটা চতুর্ভুজের কোণ হয় 360 ডিগ্রি। তো এই দুইটা মিলে যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা এই দুইটা মিলে 180 ডিগ্রি হইতে হবে। এখন তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে স্পর্শক আঁকানো যাতে তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। স্পর্শকের মাঝখানের কোণ 90 ডিগ্রি। তাহলে এইটা স্পর্শক, এটার মাঝখানের কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণকে অবশ্যই কি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তো এই স্পর্শক আঁকার জন্য তোমাদের সবার প্রথমের কাজ কি জানো? সবার প্রথমের কাজ হচ্ছে আগে তুমি একটা ব্যাসার্ধ নাও, সেই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। ঠিক আছে, একটা ব্যাসার্ধ নাও, সেই ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ অঙ্কন করো ভাইয়া? 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। ওই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপরে হচ্ছে ওই 90 ডিগ্রি কোণ যেই দুইটা ব্যাসার্ধ উৎপন্ন করবে সেইখানে আরও দুইটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। কারণ আমরা জানি স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি হবেই। তাহলে অটোমেটিক্যালি এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? অটোমেটিক্যালি এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে। তাহলে সবার আগে আমরা ক্ষুদ্রতম বাহুটাকে এঁকে নেই। ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরতে বলছে, ক্ষুদ্রতম বাহুকে এঁকে নেই। ক্ষুদ্রতম বাহু কত? 3.5 সেন্টিমিটার। তো এইখান থেকে আমরা সবার প্রথমে 3.5 সেন্টিমিটারটাকে এখানে এই যে ধরে এখান থেকে এই যে 3.5 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, তো 3.5 সেন্টিমিটার চাইলে আমরা এখানে লিখে দিই। এটা হচ্ছে কি? এটা 3.5 সেন্টিমিটার। ওকে, তো 3.5 সেন্টিমিটার এঁকে নিলাম। এরপরে আমাদের কাজ কি বলো? এরপরে আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি আমরা টেনে নিব। আচ্ছা, সো যেহেতু এটা আমাদের বৃত্ত, তার মানে আমাদের রশ্মি টানার দরকার নাই। ত্রিভুজ হলে আমরা রশ্মি টানতাম। এখন আমরা বৃত্ত যেহেতু, আমাদের কাজ হচ্ছে জাস্ট সরাসরিভাবে এই ব্যাসার্ধের মাপটা নেওয়া। তো সরাসরিভাবে এটা ব্যাসার্ধের মাপ নেওয়া। তো মাঝ বরাবর আমি জাস্ট একটা কী করে ফেলবো? এই ব্যাসার্ধের মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেললাম। ঠিক আছে, উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত একটা এঁকে ফেললাম। ঠিক আছে, এই বৃত্তটা আমরা এঁকে ফেললাম। এখন আমাদের ব্যাস ধরতে বলছে, তাহলে আমরা আচ্ছা, তো উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরতে বলছে। তো আমরা এই যে এই ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে বৃত্তটাকে এঁকে ফেললাম। তো বৃত্তটাকে এঁকে ফেলে আমাদের কাজ কি? আমরা যে কোনো একটা ব্যাসার্ধ এঁকে নিব। এটা আমাদের আন্তাজে, মানে যে কোনো একটা ব্যাসার্ধ এঁকে নিব। এই ব্যাসার্ধের সাথে এই যে আরেকটা ব্যাসার্ধ আসবে সেটার কোণ 90 ডিগ্রি হইতে হবে। তো এই ব্যাসার্ধের সাথে আমি এখন কি করব? 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। সো 90 ডিগ্রি কোণ অঙ্কন করার নিয়ম কি? আগে এখানে বসাবো, বসিয়ে জাস্ট হচ্ছে কি করব? এই যে কোনো একটা কোণ আঁকবো। একটু ছোট করে নিলে সুন্দর হবে। যে কোনো একটা কোণ আঁকবো, মাপটাকে ছাড়বো না, ওই মাপটা নিয়ে এখানে বসাবো। বসাই এখানে আরেকটা কোণ আঁকবো, আবারও মাপটাকে ছাড়বো না, এখানে বসে আবার এখানে একটা কোণ আঁকবো। তো এখানে আবার আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সো এই যে এখানে আমাদের আসলে এগুলো বৃত্তচাপ, মানে মাঝে মাঝে কোণ বলে ফেলি। সো এটা আসলে বৃত্তচাপ। সো এই বৃত্তচাপ, এখন এই বৃত্তচাপগুলোকে আমরা কি করব? এই বলো, মিলাই দিব। বুঝতে পারতেছো? এই যে এই বৃত্তচাপগুলোকে আমরা জাস্ট মিলিয়ে দিব, এইভাবে জাস্ট মিলিয়ে দিব। দিলাম বৃত্তচাপগুলোকে মিলা। তো এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। তো এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে। এখন আমরা জানি স্পর্শক অবশ্যই কি হইতে হয়? এই যে ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি। তাহলে এই যে ব্যাসার্ধ এঁকে ফেলছি, মানে এখানে আমাদের এখন কি করতে হবে? মাস্ট 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমাদের স্পর্শক আঁকার জন্য
90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণ কিসের জন্য? স্পর্শক আঁকার জন্য। আর এই 90 ডিগ্রি কিসের জন্য? কারণ এদের মধ্যে 90 ডিগ্রি হইতে গেলে এটা 90 ডিগ্রি হইতে হবে, এটা হিসাবের জন্য, এই হিসাবটা সবসময়ই করতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে জাস্ট এইভাবে আমরা এই টানটা দিব, দিয়ে আমরা এটার মাপটাকে কী করবো না, পরিবর্তন করবো না, না করে এখানে বসাবো, বসায় এখানে একটা বৃত্তচাপ আঁকবো, মাপটাকে আবারও পরিবর্তন করবো না, না করে এখানে বসাবো, এখানে বসায় এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে কি এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এখানে বসিয়ে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম। একে এখন আমি জাস্ট হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি অ্যাড করে দেই তাহলেই আমাদের একটা স্পর্শক পেয়ে যাবে। আমরা এখানে কি পেয়ে যাব? একটা স্পর্শক পেয়ে যাব, ঠিক আছে। সো এইখান থেকে আমরা একটা স্পর্শক পেয়ে গেলাম। তো দেখতেছো, এটা হচ্ছে আমাদের একটা স্পর্শক, স্পর্শ করে একটা লাইন চলে গেছে, এটা আমাদের একটা স্পর্শক। এখন আমাদের আরেকটা স্পর্শক পেতে হবে। তো এই স্পর্শকটাও এই ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। তো এখানেও আমরা একটা কি আঁকবো? 90 ডিগ্রি কোণ আঁকবো। সো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য এখান থেকে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে আমরা এই বৃত্তচাপের এই অংশ কেটে নিব, তারপরে আমরা এই বৃত্তচাপের এখান থেকে এই অংশ কেটে নিব, ঠিক আছে। তো এখান থেকে বসিয়ে আমরা এখান থেকে একটা অংশ কেটে নিব এবং এখান থেকে বসিয়ে আমরা আরেকটা অংশ কেটে নিব। এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে নিই, ঠিক আছে। এটা একটু বড় করে নিলাম, হইল। তো এখন আমরা করব কি, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টকে মিলিয়ে দিব, তাহলেই হচ্ছে আমাদের বৃত্তচাপ, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা স্পর্শক হয়ে যাবে। এই বৃত্তচাপের সাথে এইটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা আরেকটা স্পর্শক পেয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্টলি হয়েছে। এটাকে মিলিয়ে দিলাম, আরেকটা স্পর্শক আমরা পেয়ে গেলাম। তো এই যে স্পর্শক, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, একদম 100% 90 ডিগ্রিই হবে। এটা একদম ক্যালকুলেট করা, তাও চাঁদার সাহায্যে আমি যদি একটু মেপে দেখাই দিতে চাই তোমাদের। এই যে দেখো মিলাইলাম, এই যে দেখো, দেখছো এই যে এই দাগটা, দেখো এই যে এই দাগটা এটার সাথে যদি মিলাই, এই দাগটা এটার সাথে যদি মিলাই, তাহলে এই যে দেখো অপর যে দাগটা আছে, দেখতেছো কোথায়? এই দাগটা কোথায়? এই যে এই দাগটা এটার সাথে মিলালাম, এই যে এই দাগটা কোথায়? এই যে 90 ডিগ্রিতে, দেখছো? তাহলে এটা অটোমেটিক্যালি হবে। ওকে, সো আমরা এই বৃত্তে আমার একটা স্পর্শক এঁকে ফেললাম, যেটা হচ্ছে কি দুইটা স্পর্শক আঁকলাম, যে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো আমরা জাস্ট এখান থেকে করব কি, এখানে বসে এই যে এই কোণটাকে ফার্স্ট অফ অল ডিনোট করে বলে দিব এই কোণের মান কত ডিগ্রি, যেহেতু চাইছে আমাদের কাছে, আমরা এটা একটু উল্লেখ করে দিব যে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন অঙ্কনের বিবরণ কিভাবে দিব ভাইয়া? তারপরে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা বলবো হচ্ছে যে ও 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তো বৃত্তটার নাম আমরা দিতে পারি, এই পয়েন্টটাকে আমরা দিতে পারি হচ্ছে বি, এই পয়েন্টটাকে আমরা দিতে পারি সি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এবিসি একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে ওবি ও ওসি বৃত্তের, তারপর হচ্ছে এইখানে দেখো ওবি বৃত্তের একটি ব্যাসার্ধ, তাহলে ওবি, তারপর হচ্ছে কি করব, ও বিন্দুতে বি ও সি সমান সমান 90 ডিগ্রি কোণ আঁকি, ঠিক আছে। বি ও সি সমান সমান 90 ডিগ্রি কোণ আঁকি। সি ও বি বিন্দুতে দুইটি লম্ব অঙ্কন করি যা স্পর্শক নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে এই লম্বদ্বয় পরস্পর ধর হচ্ছে এই যে আমাদের এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। স্পর্শকদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এ বি, এ বিন্দুতে। তাহলে বি এ বি আর হচ্ছে এসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট স্পর্শক। চাইলে এখান থেকে আমরা এটা এফ আর এটা ই এভাবে বর্ধিত করে এভাবেও বলতে পারি, এ বি এফ ও এসি ই আমাদের উদ্দিষ্ট স্পর্শক। তো এইভাবে আমরা চাইলে বিবরণ দিতে পারি। এখন আমরা আরও কয়েকটা স্পর্শক দেখব, ঠিক আছে। এটা আশা করি সবাই বুঝে গেছো, এটা আশা করি সবাই বুঝে গেছো, ঠিক আছে। সবাই যদি বুঝো তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। তো এখানে আমাদের কি বলছে, বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 7 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু এফ হতে দুইটি স্পর্শক অঙ্কন করো। তাহলে বিসি ব্যাস বিশিষ্ট, তাহলে বিসি ব্যাস বিশিষ্ট, বিসি কত বলো তো? বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। বিসি কি ব্যাসার্ধ বলছে? বিসি কিন্তু ব্যাস বলছে। আমরা জানি একটা বৃত্তের, এটা যদি হচ্ছে আমাদের একটা বৃত্ত হয়, আমি আগে প্রশ্নটা বুঝাই। তো এটা যদি হয় আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের ব্যাস দিছে, আমাদের কিন্তু ব্যাসার্ধ দেয়নি। তাহলে ব্যাস কি বলতো? এই যে কেন্দ্রগামী একটা রেখা, এটাকে আমরা বলবো ব্যাস। এই ব্যাসের অর্ধেক এতটুকু হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, কিন্তু আমাদের ব্যাসার্ধ দিয়ে দেয়নি, আমাদের কি দিয়ে দিছে? ব্যাস। তাহলে এই পুরোটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.5 সেন্টিমিটার। তো এখন আমরা ওইটা বের করব, ব্যাসার্ধ আমরা কি করব? বের করব। 2.5 আমরা নিতে পারি, 2.5 আমাদের স্কেলে আছে। তো আমরা এখানে এই কথাটা লিখে নিব যে ব্যাস সমান সমান কত আমাদের? 5 সেন্টিমিটার।
ব্যাস হচ্ছে আমাদের কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আমাদের কত হবে বলো তো? ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। ওকে, আমরা তো আসলে ব্যাস নিয়ে বৃত্ত আঁকতে পারি না, আমাদের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে হয়। তাহলে বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র, তাহলে দেখো এটা যদি ব্যাস হয়, তাহলে এই যে এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ নিয়ে আঁকলে এই পাশে ব্যাসার্ধ অর্ধেক যায়, এই পাশে একটা ব্যাসার্ধ যায়, তার মানে আমরা পুরো মোটামুটি পুরোটাই পেয়ে যাই। হ্যাঁ, তাহলে আমাদের কি ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 7 সেন্টিমিটার দূরে বহিস্থ বিন্দু এফ হতে দুটি স্পর্শক অঙ্কন করো। তার মানে এই যে আমাদের দেখো বৃত্তের কেন্দ্র, তাহলে বিসি ব্যাস বিশিষ্ট বৃত্ত মনে করো এটা, এই বৃত্তের কেন্দ্র হতে 7 সেন্টিমিটার দূরে, তাহলে কেন্দ্র হতে ধরো এই যে এই দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। তো এই পয়েন্ট থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক এভাবে তোমাকে কি করতে বলছে, ড্র করতে বলছে। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো এটা আমরা করবো কিভাবে? তার আগে আমরা তো দেখলাম এখানে আমাদের আসলে ব্যাসার্ধ কি দিছে বলতো, বিসি ব্যাস দিয়ে দিছে, ব্যাসার্ধ দেয় নাই। তাহলে ব্যাস যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ বের করবো কি করে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে। তো ব্যাস 5 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2.5 সেন্টিমিটার আমরা পেলাম। এখন এই 2.5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য আগে আমাদের নিয়ে নিতে হবে। সো 2.5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যটা আমরা এটা দিয়ে মেপে নেওয়া যায়, যেহেতু যদি না নেওয়া যাইতো তাহলে 5 সেন্টিমিটার রেখে আমরা কি করতাম, সমদ্বিখণ্ডিত করতাম। তো এখানে যেহেতু দেওয়া আছে আমাদের 2.5 সেন্টিমিটার, তো আমরা এখান থেকে 2.5 সেন্টিমিটার আগে নিব। সো এই যে 2 আর এই হচ্ছে গিয়ে 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার কি নিলাম বলতো, ব্যাসার্ধ। সেখানে আমি চাইলে এটা লিখে দিই, সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। একটু বাঁকা হয়েছে দেখতে পাচ্ছ, ওটা বিষয় না, আমাদের জাস্ট অ্যাকুরেটলি মাপটা হলেই হয়। তো এখন আমরা জাস্ট এই 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তো 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিলাম, একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। ওকে, তো এখন আমি যদি দেখাই তোমাকে, এখান থেকে আমি যদি এই বৃত্তটাকে সম্পূর্ণ, অবশ্য পুরোটা দাগ দেওয়ার দরকার নেই, তোমাকে দেখানোর জন্য আমি পুরোটা দাগ দিব। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। যদি ব্যাস আঁকি তাহলে এই ব্যাসটা মেপে দেখবা কি 5 সেন্টিমিটারই হবে। এই যে দেখছো কত সুন্দর করে 5 সেন্টিমিটার মিলে গেছে, ভালো মতো দেখা যায়। এই যে থেকে এখানে 5 পর্যন্ত কিন্তু মিলে গেছে। তো আমাদের আসলে বলছিল যে বিসি ব্যাস বিশিষ্ট, তাহলে আমরা পাইছি, আসলে আমরা বিসি ব্যাস বিশিষ্ট বৃত্ত পাইছি। কিন্তু এখান থেকে আমাদের কি বলছে বলতো, ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে, এই কেন্দ্রটাকে ধরো আমরা ও ধরলাম, তাহলে কেন্দ্র হতে 7 সেন্টিমিটার দূরে। তো কেন্দ্র হতে যদি 7 সেন্টিমিটার দূরে হয়, তাহলে আমাদের এখান থেকে আসলে 7 সেন্টিমিটার যাইতে হবে। ঠিক আছে, তো এই যে 7 সেন্টিমিটার যদি যাই, তাহলে কেন্দ্র হতে 7 সেন্টিমিটার দূরে, তাহলে 7 সেন্টিমিটার যদি আমি যাই, এই যে আমি এখান থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত মেপে নিলাম। বা আরেকটা কাজ করতে পারি, সেখানে আমি কি করতে পারি, যে এই বরাবর আমি 7 সেন্টিমিটার নিয়ে, এখানে আগেই 7 সেন্টিমিটার ধরে নিয়ে রাখবো, 7 সেন্টিমিটার নিয়ে তারপর হচ্ছে কম্পাস দিয়েও চাইলে 7 সেন্টিমিটার কি করতে পারি, কম্পাস দিয়েও চাইলে এখান থেকে 7 সেন্টিমিটার আমরা কেটে নিতে পারতাম। তো অঙ্কনের বিবরণের জন্য আমরা এভাবেই বলবো যে হচ্ছে আমরা ওইকে ধরো হচ্ছে বর্ধিত করে আমরা একটুখানি সামনে নিয়ে যাই, অঙ্কনের বিবরণটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করতেছি। তো ওকে বর্ধিত করে ওকে ওই পর্যন্ত বর্ধিত করি, তারপর ওইখান থেকে আমরা ধরো ওইখানে ও যে এফ হতে, এই বিন্দুটা আমরা হচ্ছে আমাদের এফ, তাহলে 7 সেন্টিমিটারের সমান করে ও এফ অংশ কেটে নিই। তো এটা আমাদের আসবে কত, 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটারের সমান করে আমাদের কি করতে হবে, ও এফ অংশ কেটে নিতে হবে। তো এটা আমরা অঙ্কনের বিবরণে এটা বলবো। তো এরপরে আমাদের কি করতে হবে, ও এফ এর সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। এটা আমাদের চিত্র অঙ্কনের একটা তোমার হচ্ছে অংশ, ও এফ এর সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। তো তার আগে আমাদের একটুখানি এটাকে শার্প করে নিই। ওকে, স্পর্শক অঙ্কন করার জন্য এখন আমরা জাস্ট ও এফ অংশ কাটার পরে ও এফ কে কি করব, জাস্ট সমদ্বিখণ্ডিত করব। তো এখানে বসায়া অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, পরে এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এবার এখানে বসিয়ে এই যে এখানে বসিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ নিব, এখান থেকে আরেকটা বৃত্তচাপ নিব। তো এরপরে আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। তো তোমাকে 7 সেন্টিমিটার না বলে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, যা ইচ্ছা বলতে পারে, ওইটা ডাজেন্ট ম্যাটার, যেটাই বলুক আশা করি পারা যাবে। হ্যাঁ, সো এখানে এরপরে আমরা করব কি, জাস্ট এই যে সমদ্বিখণ্ডিত করলাম না, তাহলে সমদ্বিখণ্ডিত করে এটার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, এটার অর্ধেকের সমান একটা ব্যাসার্ধ নিয়ে, এই যে নিলাম ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এখানে আমরা ড্র করব। এই এখানে আমরা একটা বৃত্ত ড্র করলাম। এই বৃত্তটা এই আগের বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করলো। তো এই অক্ষ থেকে ওটার উপর যদি আমি লম্ব টেনে দিই, বা হচ্ছে আমরা এই দুইটা বিন্দুকে সংযুক্ত করে দিই,
তাহলেই আমরা ওই 7 সেন্টিমিটার দূরে এফ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমাদের অঙ্কিত স্পর্শকটা আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে পেয়ে যাব। দেখো ঠিক আছে, এভাবে একটা স্পর্শক পেয়ে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা আরেকটা স্পর্শক পেয়ে যাব। এইবার আবার আমরা একটা ডাক দিলাম, তো এখানে আমরা আরও একটা স্পর্শক পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই তো এখন এই যে স্পর্শকটা, এটার আমরা চাইলে নাম দিতে পারি এম, এটার আমরা নাম দিতে পারি হচ্ছে এন। তো অঙ্কনের বিবরণটা কিভাবে দিতে পারবা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, বৃত্তের মনে করি বৃত্তের কেন্দ্র ওকে ই পর্যন্ত বর্ধিত করি। ওই থেকে 7 সেন্টিমিটার সমান করে ওএফ অংশ কেটে নিই। ওএফ এর সমদ্বিখণ্ডক নির্ণয় করি। ওএফ এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি পূর্বের বৃত্তকে এম, আচ্ছা এটা ধরো পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এফ কিউ এম ও এফ পি এন অঙ্কন করি, অথবা আমরা বলতে পারি এফ কিউ ও এফ পি সংযোগ করি। তাহলে এফ কিউ এম ও এফ পি এন আমাদের উদ্দিষ্ট স্পর্শক। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমরা জাস্ট যেভাবে আঁকছো সেভাবে বললে দিলেই হবে। অঙ্কনের বিবরণ সবসময় নিজের ভাষায় লেখার ট্রাই করবা। আর কত মুখস্থ করবা, মুখস্থ করতে করতে তো মারাই যাবা যদি এত মুখস্থ করতে যাও। তো এরপরে দেখতে দেখতে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, উদ্দীপকের বৃহত্তম বাহুকে কোনো বৃত্তের ব্যাস ধরে উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। দেখো মজার বিষয়, তো তোমাকে একটু আগে আমি বুঝাইছি যে আসলে তুমি এই হিসাব নিকাশটা করবা তো কিভাবে করবা ভাইয়া, তো হিসাব নিকাশটা করবা তো কিভাবে করবা আমরা তো মাত্রই দেখাইলাম তোমাকে, তাই না? তো সেটা হচ্ছে ধরো এটা যদি হয় তোমার বৃত্ত, হ্যাঁ এটা যদি হয় তোমার বৃত্ত, তাহলে তুমি তো জানো কি জানো যে এই যে বৃত্তের তোমার যদি এখানে কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে তুমি যদি দুইটা ব্যাসার্ধ নাও, ধরো এই যে একটা ব্যাসার্ধ নিলা, হ্যাঁ তো আরেকটা ব্যাসার্ধ ধরো এখানে আরেকটা ব্যাসার্ধ নিলা, তো তুমি তো জানো যে এখানে যদি তুমি স্পর্শক অঙ্কন করো, সাপোজ আমি স্পর্শক অঙ্কন করে ফেলি, এখানে যদি আমি স্পর্শক অঙ্কন করি, এই যে একটা স্পর্শক অঙ্কন করে নিলাম, এবং এখানে যদি আমি আরেকটা স্পর্শক অঙ্কন করি, এখানে যদি আমরা আরেকটা স্পর্শক অঙ্কন করি, তো দেখো আমরা দেখছি ব্যাসার্ধের সাথে এই কোণটা সবসময় সমকোণ, ব্যাসার্ধের সাথে এই কোণটা সবসময় সমকোণ। তো এটা 90 ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো একটা চতুর্ভুজ, আবার এখান থেকে তুমি চাইলে এটা বলতে পারো এ বি সি ডি, একটা চতুর্ভুজ। একটা চতুর্ভুজের এই দুইটা কোণ তো 90 ডিগ্রি হয়েই যায়, বাকি থাকে কোণ দুইটা, এই দুইটা। এখন তোমাকে এখানে প্রশ্নে বলে দিছে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। কারণ এই কোণটা তোমাকে মাস্ট বি কত ডিগ্রি হইতে হবে, 60 ডিগ্রি। এখন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তো এখানে 90 90 180, আর এটা হচ্ছে 60, তাহলে কত হয়ে গেল বলো, 180 আর 60 240, আর থাকে কত বলো তো 120। এই কোণটা 120 হতেই হবে। এই কোণটা যদি 120 হয় তাহলে এটা 60 হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমরা স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রে কোণ আঁকতে হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি। বুঝতে পারছো, এই হিসাব নিকাশটা তোমাকে করতে হবে। সো শর্টকাটে কিভাবে করবা, এই যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ আঁকবা সেটা বের করবো হচ্ছে 180 ডিগ্রি থেকে তোমাকে কত ডিগ্রি কোণ স্পর্শকের মধ্যে থাকতে হবে সেইটা। এখানে আমাদের কত ডিগ্রি কোণ স্পর্শকের মধ্যে থাকতে হবে, 60 ডিগ্রি, তাহলে আমাদের হবে কত 120 ডিগ্রি। তাহলে আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোণ আঁকতে হবে, 120 ডিগ্রি। এখন আমি যদি বলতাম স্পর্শকের মধ্যে 70 ডিগ্রি, তাহলে তুমি 180 থেকে যদি 70 ডিগ্রিকে মাইনাস করো, তাহলে কেন্দ্রে থাকতে হইতো কত বলো তো 110 ডিগ্রি। 110 ডিগ্রি কোণ তুমি চাঁদার সাহায্যে এঁকে নিতা, বাট 120 ডিগ্রি কোণ যেহেতু ডিরেক্টলি আঁকা যায় কম্পাসের সাহায্যে, তাহলে আমি আর 120 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকলাম না। বাট কম্পাসের সাহায্যে কিন্তু 110 ডিগ্রি আঁকা যায় না। তাহলে তুমি আগে কি করবা বলো তো, চাঁদা দিয়ে এখানে 110 ডিগ্রি কোণটা এঁকে নিল। সো আমি তোমাদের এই যে 70 ডিগ্রি হয়, মানে এমন একটি উদ্দীপকের বৃহত্তম বাহুকে কোনো বৃত্তের ব্যাস ধরে উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি আমি করে দিচ্ছি, তোমরা করবা কি 70 ডিগ্রি। আর এখানে যে 120 ডিগ্রি কোণ, এটা চাঁদার সাহায্যে খুব সহজে আঁকা যায়, আমি কম্পাসের সাহায্যেও আঁকা যায়। আমি কম্পাস দিয়ে তোমাকে দেখাবো, চাঁদার সাহায্যে তুমি বাসায় আঁকতে পারো, অথবা এই যে 110 ডিগ্রি কিন্তু কম্পাসের সাহায্যে সহজে আঁকা যায় না, এটাকে তোমাকে অবশ্যই চাঁদার সাহায্যে আঁকতে হবে। তো তোমরা প্রোট্রাক্টর বা চাঁদা দিয়ে এটা এঁকে ফেলবা। ঠিক আছে,
তো এখন আমি হচ্ছে সবার আগে কি করব, এখান থেকে আমাদের কি কাকে ব্যাস ধরতে বলছে বলো তো, এখান থেকে আমাদের কাকে ব্যাস ধরতে বলছে, উদ্দীপকের বৃহত্তর বাহুকে ব্যাস ধরে। তাহলে বৃহত্তর বাহু হচ্ছে 4.5, 4.5 অর্ধেক হচ্ছে 2.25, কারণ 2.25 তো এই স্কেল দিয়ে নেওয়া যায় না। তো আমরা করব কি, আমরা 4.5কে অর্ধেক করে ফেলবো। দেখছো কত সুন্দর। তো আগে 4.5 যেহেতু আঁকা যায়, এটার 4.5 আছে, তাহলে 4.5 পর্যন্ত আগে এঁকে নিই। 4.5 যদি আঁকতে চাই তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে 4, এতটুকু গেলেই হচ্ছে আমাদের কি 4.5 হইলো 4.5। এখন আমাদের তো আসলে এটা কি, এটারে কি ধরতে বলছে, ব্যাস ধরতে বলছে। তাহলে আমরা তো ব্যাস ধরে বৃত্ত আঁকতে পারি না, আমাদের দরকার কি ব্যাসার্ধ। ব্যাস ধরে আমরা বৃত্ত আঁকতে পারবো পারবো না, আমাদের দরকার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যেহেতু দরকার, তাহলে আমরা এখান থেকে কি করব, জাস্ট এটারে সমদ্বিখণ্ডিত করে ফেলবো। তো সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি, অর্ধেকের বেশি একটু ব্যাসার্ধ নিব, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। তারপর অর্ধেকের বেশি একটু ব্যাসার্ধ নিয়ে এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এদেরকে আমরা কি করে দেব, পেন্সিল দিয়ে সংযুক্ত করে দেব। সংযুক্ত করে দিলেও পারি, অথবা এখানে মাঝ বরাবর একটা দাগ দিলেও পারি। মাঝ বরাবর দাগই দিয়ে দিই, মাঝ বরাবর দাগ দিয়ে দিলাম, এরা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো এখন আমি কি পেয়ে গেলাম বলো তো, ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা জাস্ট করব কি, এই যে ব্যাসার্ধটা সমান করে ধরে এখানে একটা কি করব, বৃত্ত অঙ্কন করব। এখানে একটা বৃত্ত অঙ্কন করব। সো এখানে বৃত্তটা অঙ্কন করে আমরা জাস্ট হচ্ছে একটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে নিব, যে কোনো একটা ব্যাসার্ধ, এটা যে কোনো তোমার ইচ্ছা মতো মাপ নিবা। এটার সাথেই 60 ডিগ্রি কোণ 120 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমি চাঁদার সাহায্যে তোমাদের একটুখানি দেখাই, অনেকে আবার বুঝবে না। 120 ডিগ্রি কোণ এখানে তুমি চাই দুইভাবে করতে পারো, এখানে আলাদাভাবে 120 ডিগ্রি কোণ এঁকে এটার মাপ নিতে পারো, অথবা সরাসরিও করতে পারো। আমি এখানে সরাসরি দেখাচ্ছি। তো সরাসরি যদি দেখাই তাহলে এখানে আমাদের 120 ডিগ্রিটা কোথায় আসবে, এই যে এখানে আসবে, বুঝছো, এই যে এই বরাবর আসবে। সো আমি আসলে এখানে এটারে আমি আঁকবো না, আমি ডট ডট দিয়ে দিব, কারণ কম্পাসের সাহায্যে আমি দেখাবো। তো তো দেখো দুইটা জিনিসও সেমই আসবে। চাঁদার সাহায্যে আমি জাস্ট ডট 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 দিয়ে রাখলাম, হ্যাঁ, ডট 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 দিয়ে রাখলাম। এখন আমি কম্পাসের সাহায্যে যদি আঁকতে চাই, কম্পাসের সাহায্যে আঁকা খুবই সহজ, 120 ডিগ্রি কোণ। আর এটা 120 ডিগ্রি হবে কীভাবে, একটু আগে আমরা ক্যালকুলেট করে চলে আসছি। তো এখান থেকে জাস্ট ধরে এইভাবে আমরা একটা কি করব, বৃত্তচাপ আঁকবো। মাপ পরিবর্তন করব না, মাপ পরিবর্তন না করে এখানে একটা কাট দিব, একটা বৃত্তচাপ দিব, এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ দিব। দেখছো দেখছো বলো তো, একই আসছে না? একই কিন্তু আসছে, ঠিক আছে, একটুখানি একই চলে আসছে, দেখো পুরো একই চলে আসছে। সো এইখানে আমি চাঁদা দিয়েও তুমি আঁকতে পারো, অথবা কম্পাস দিয়ে আমি একে দেখাইলামই। সো এই যে বর্ধিত করাটা উচিত হয়নি, তোমাদের দেখানোর জন্য বর্ধিত করে দিলাম, বাট এটা আমরা বর্ধিত করব না, ঠিক আছে, বর্ধিত আমরা করব না। সো এই পর্যন্ত আমাদের থাকবে, ওকে। সো এই পর্যন্ত আমাদের থাকলো, ওকে। সো এখানে আমরা এই যে এই কোণটা আমাদের কত ডিগ্রি হয়ে গেল এখন বলো তো, 120 ডিগ্রি হয়ে গেল। আমরা চাঁদার সাহায্যেও এঁকে দেখলাম, আমরা কম্পাসের সাহায্যেও এঁকে দেখলাম। এখন আমরা তো জানি এখানে স্পর্শক সবসময় 90 ডিগ্রি কোণই হবে। তো স্পর্শক দুইটা আঁকার জন্য চুপচাপ কিছুই না, এখানে দুইটা 90 ডিগ্রি কোণ আমরা এঁকে ফেলবো। সেই দুইটা কোণ যদি 90 ডিগ্রি আমরা কোণ আঁকতে চাই, তাহলে কি করবো, জাস্ট এই সেম মাপটা নিয়ে, তাহলে একটু ছোটো নিতে পারি, একটা মাপ নিয়ে জাস্ট এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো মান পরিবর্তন করব না, এই যে মাপটা পরিবর্তন করব না, না করে এখানে বসে এখানে একটা কাটবো, তারপর হচ্ছে এখানে বসিয়ে এখানে একটা কাটবো, প্লাস হচ্ছে এখানে আরেকটা কাটবো, ওকে। সো এরপরে আমরা করব কি, এই যে এখানে বসিয়ে আমরা এখানে একটা কাটবো, কেটে জাস্ট হচ্ছে আমরা জাস্ট এই পয়েন্ট আর ওই যে ওই পয়েন্টটাকে সংযুক্ত করে দিব। এই যে এই দুইটা পয়েন্টকে কি করে দিব, এবার সংযুক্ত করে দিব। সো দেখো জাস্ট সংযুক্ত, এই যে দিলাম সংযুক্ত করে। তো এটা একটা স্পর্শক হইলো, কারণ আরেকটা স্পর্শক আঁকার জন্য এখানে একটা লম্ব আঁকতে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে বা লম্ব আঁকতে হবে এটার সাথে। সো এই যে এইভাবে আমরা একটা মাপ নিব, একটু বড় করে নিয়ে আমরা কি করব, এখানে একটা কাট দিব, তারপরে করব কি এইখানে বসাবো, বসায় এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা এখানে তো আরেকটা বৃত্তচাপ আঁকা লাগতো, ওকে, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সো আবার এখানে বসাবো, বসায় এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ দেওয়া এই বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দুকে জয়েন করে দিব। সো এই দুইটা বিন্দুকে যদি জয়েন করতে যাই, তাহলে দেখো কিরকম হয়। এই যে দুইটা বিন্দুকে আমরা জাস্ট এভাবে জয়েন করে দেব,
বুঝাইতে পারছি? তো এই যে স্পর্শক দুইটা আমরা এঁকে ফেললাম, আমরা যদি মেপে দেখি অবশ্যই এই স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তোমরা চাইলে চাঁদার সাহায্যে মাপতে পারো, আমিও তোমাদের মেপে দেখা দিচ্ছি। এটা আমাদের কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। আমরা যদি একটু মেপে দেখাই, সো এই যে দেখো, এই যে এটাকে আমরা এটার সাথে মিলাইলাম, এই সাইড থেকে দেখো, এই যে এটা কোথায়, এই যে 60 ডিগ্রি ঘরে বোঝা যায় কোথায়, এই যে দিকে এটা 60 ডিগ্রির ঘরে। সো এই তো, তাহলে আমরা উদ্দীপকের বৃহত্তর বাহুকে কোনো বৃত্তের ব্যাস ধরে উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শ অঙ্কন করো যাদের তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এটা আমরা করে ফেললাম। ঠিক আছে, এখন দেখতে দেখতে আমরা আরও একটা প্রশ্নে চলে আসলাম। সেটা হচ্ছে কি, একটি ABCD এর পরিবৃত্ত অঙ্কন করো, উক্ত বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা প্রদত্ত ত্রিভুজে DC বাহুর সমান্তরাল হয় অথবা DC বাহুর উপর লম্ব হয়। তার মানে এইটা থেকে আমরা দেখতে পারলাম আগে আমাদের সমকোণী ত্রিভুজটাকেই আগে ভালো মতো বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজটা কেমন, এবং সমকোণী ত্রিভুজটাকে আঁকতে হবে, এরপরে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো চলো সবার আগে আমরা সমকোণী ত্রিভুজটাই এঁকে ফেলি। ওকে, সমকোণী ত্রিভুজটা আঁকার আগে আমরা একটু দেখে নিতে চাই যে সমকোণটা আসলে দেখতে কেমন হবে। ঠিক আছে, তো সমকোণটা দেখতে কেমন হবে সেটার জন্য আগে ফার্স্ট অফ অল আমরা এইভাবে একটা দাগ টেনে নিই। তো আমাদের কোন কোন ইনফরমেশন দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে। সো ধরে নাও এখান থেকে আমাদের BC ও CD বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তো আমি যেভাবে আঁকছি এই কোণটা তো 90 ডিগ্রি, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। ঠিক আছে, সো এখন তাহলে কি থাকলো বলো তো, BC আর CD। তাহলে BC আর CD এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হইতে হবে BC, এটাকে হইতে হবে BC, এটাকে হইতে হবে হচ্ছে CD। তাহলে সরি, BC আর CD এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, 90 ডিগ্রি না। এই যে BC ও CD বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, এই B কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো B যদি 90 ডিগ্রি হয় তাহলে BC আর CD এর মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে হয় এটা 45 ডিগ্রি হবে অথবা এটা 45 ডিগ্রি হবে। সো ধরে নিলাম এটাই হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। আচ্ছা, একটা যেহেতু 45 ডিগ্রি তাহলে এটা 45 হবে, এটাও 45 হবে। সো যে কোনো একটা 45 ডিগ্রি। আবার BC বলে দিছে হচ্ছে কত, 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি এটাই হবে কি তাহলে বলো তো BC, কারণ এই যে BC আর CD এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, 45 ডিগ্রি। BC আর হচ্ছে CD এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, B কোণটা হবে সমকোণ। তো এইভাবে আগে রাফ চিত্র এঁকে দেখে নিবা, আদারওয়াইজ কোনটা কোথায় বসাবা সেটা তো তোমরা বুঝবা না। তাহলে এটা হচ্ছে আমাদের BCD ত্রিভুজ, এই যে BCD ত্রিভুজ, BC = 5 সেন্টিমিটার, তাহলে এই যে BC 5 সেন্টিমিটার, BC ও CD এর অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। এখানে এই BCটা এখানে দিব BC না এখানে দিব BC নাকি এখানে দিব BC বুঝবো কিভাবে? সেটা কিন্তু এই 45 ডিগ্রি কোণটা কোথায় হবে, যেখানে সমকোণী ত্রিভুজ আঁকছি এটা 90 ডিগ্রি হইলে হয় BCD এই পাশে হইতো অথবা BCটা এখানে হইতো, আমি নিচে দিছি, কোনো সমস্যা নেই। তো আমাদের আসলে কি কি লাগতেছে এখানে দেখো, ABCD পরিবৃত্ত অঙ্কন করো, তার মানে তোমার হচ্ছে ত্রিভুজ DBC এর পরিবৃত্ত অঙ্কন করো। এটা এর মতো দেখা গেছে, তো এটা হচ্ছে DBC ত্রিভুজ, এটা ত্রিভুজ সাইন, ত্রিভুজ DBC এর পরিবৃত্ত অঙ্কন করো এবং উক্ত বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা প্রদত্ত ত্রিভুজের DC বাহুর সমান্তরাল হয়। তাহলে আগে তো DBC এর পরিবৃত্ত অঙ্কন করার আগে DBC কে আঁকতে হবে, তাই না? আগে আমাদের কি করতে হবে, DBC আঁকতে হবে। DBC একটা সমকোণী ত্রিভুজ, তাহলে DBC একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সবার আগে আমরা যে কোনো একটা রশ্মি নিব। তো তার আগে আমরা এখানে এই যে 45 ডিগ্রি কোণ এবং 5 সেন্টিমিটার বাহু, এই দুইটা জিনিসটাকে একটুখানি উপরেই লিখে নিই। ঠিক আছে, সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার নিব, 5 সেন্টিমিটার। সো এই যে বাহুর দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত নিলাম কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখানে এই বরাবর আমরা একটা কোণ নিব, কোণটা হচ্ছে কত, 45 ডিগ্রি। সো এই যে এই বরাবর যদি একটা কোণ নেই তাহলে এটা হবে 45 ডিগ্রি। চাঁদার সাহায্যে যদি নিয়ে নিই তাহলে চাঁদার সাহায্যে নিলে এই চাঁদাটাকে এখানে বসাবো, মিশছে। ওকে, সো এখান থেকে আমাদের এই যে 40, এই হচ্ছে কি আমাদের 45। তো এই বরাবর আমরা একটা দাগ দিলাম, দাগ দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে 45 ডিগ্রি কোণটাকে আমরা এঁকে নিব। ঠিক আছে, সো এই হলো আমাদের 45 ডিগ্রি কোণ। ওকে, তখন এই কোণটাকে আমরা একটুখানি প্রকাশ করার জন্য জাস্ট এখান থেকে একটা দাগ দিয়ে দিতে পারি, কোণটা ডিনোট হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। সো 45 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে আমাদের কি BC 5 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। সো আমরা এই সমকোণটা সবার আগে আঁকবো। সেই সমকোণটা আঁকার জন্য যে কোনো একটা রশ্মি থেকে আমরা কি করব, এই BC অংশটাকে মানে BC অংশটাকে কেটে নেব। তাহলে আগে যে কোনো একটা রশ্মি আমাদের আঁকতে হবে।
সো যে কোনো একটা রশ্মি আগে আমরা আঁকি। সো দেখো এখান থেকে আমাদের যে কোনো একটা রশ্মি আমরা এইভাবে এঁকে নিলাম, যে কোনো একটা রশ্মি। তো এই যে কোনো একটা রশ্মি থেকে আমরা বি এই পয়েন্টটার ধরুন নাম দিলাম আমরা বি। তো এই যে এই রশ্মিটার একটা নাম দিই, এটা হচ্ছে বি, আর এই পয়েন্টটাকে ধরো বললাম হচ্ছে ই। তাহলে বিই হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি, ঠিক আছে? বিই হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি, সেগুলি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সো বিই হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি, সেই রশ্মি থেকে আমরা এই যে 5 সেন্টিমিটার সমান করে ধরো একটা অংশ কেটে নিব। সো এখান থেকে আমরা এইখান থেকে এই মাপটা কতটুকু নিলাম, 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার নিয়ে এই যে বি থেকে এই অংশটুকু কেটে নিব, ঠিক আছে? এই অংশটুকু কেটে নিলাম। তাহলে বি থেকে 5 সেন্টিমিটার সমান করে, তাহলে এটা অবশ্যই আমাদের কি হয়ে যাবে বলো তো, সি হয়ে যাবে। যেহেতু 5 সেন্টিমিটার কাটছি, তো এটা হয়ে যাবে আমাদের কি বি সি। তাহলে এই যে এইখানে আমাদের এইটার লেন্থ কত, 5 সেন্টিমিটার। তো যে কোনো একটা রশ্মি বি থেকে 5 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিই। এটা হচ্ছে প্রথম বিবরণের প্রথম লাইন। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, যেহেতু সমকোণ, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে একটা আমাদের সমকোণ আঁকতে হবে। তো সমকোণ আঁকবো কীভাবে, খুবই সহজ, এতক্ষণ ধরে অনেকবার সমকোণ এঁকে দেখাইছি। তো সমকোণ আঁকার জন্য ফার্স্ট অফ অল এখানে আমরা একটা কম্পাসটাকে বসায় যে কোনো একটা মনের মতো মান নিয়ে নিব। দেন ওই মানটাকে আর পরিবর্তন করব না। সো এখান থেকে জাস্ট হচ্ছে এই বিন্দুতে ধরবো, ধরে হচ্ছে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। সিমিলারলি এখানে আমরা আরও একটা বৃত্তচাপ আঁকবো। সো এটার মাপ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এখানে বসিয়ে আমরা আরও একটা বৃত্তচাপ এঁকে ফেলবো, ঠিক আছে? সো এখন এই পরে এই বৃত্তচাপ দ্বয়কে পরস্পর আমরা কি করে দিব, মিলিয়ে দিব। এই বৃত্তচাপ দ্বয়কে পরস্পর আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দিব। সো মিলিয়ে দিলে হয়ে গেল আমাদের একটা সমকোণ, ঠিক আছে? সমকোণ হয়ে গেল। তাহলে এখন সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আর কি বাকি থাকে, এখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। কারণ আমরা এই যে বিসিডি এর মাঝখানের কোণ কত ডিগ্রি দেখছি, 45 ডিগ্রি। সো এই যে এই সি বিন্দুতে আমরা এখন একটা কি করবো, 45 ডিগ্রি কোণ অঙ্কন করবো। সো 45 ডিগ্রি অঙ্কন করার জন্য কি করবো, ফার্স্ট অফ অল এই মাপটা নিব, এই মাপটা আমাদের নিয়ে নিতে হবে। সো এই মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই মাপটা নিয়ে নিলাম। এই মাপটা নিয়ে এখানে আমি জাস্ট 45 ডিগ্রি একটা কোণ আঁকবো। সো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট সাইড। তারপর হচ্ছে আমরা এতটুকু কেটে নিয়ে প্রথম বৃত্তচাপ থেকে এতটুকু অংশ আমরা জাস্ট কেটে নিব। সো এতটুকু অংশ যদি আমরা এখন এখান থেকে কেটে নিই, দেখো এই যে এতটুকু অংশ কেটে নিলাম। এতটুকু অংশ কেটে নিয়ে এখন আমি জাস্ট এই যে এই লাইনটাকে যুক্ত করে ওই পর্যন্ত নিয়ে যাব। আচ্ছা, এটাকে আরেকটুখানি বর্ধিত করতে হবে, না হলে হচ্ছে না। ঝামেলা হবে নাকি রে, আমাদের চিত্র কি ভিতরে ঢুকে যাবে? ঝামেলা হইলেও হইতে পারে, হইলে উপরেরটা মুছে ফেলবো না। সো 45 ডিগ্রি কোণ আঁকলাম। কোণ আঁকলে আমাদের সমকোণী ত্রিভুজটা দাঁড়ালো এখানে গিয়ে এ পর্যন্ত চলে যাবে। আমাদের সমকোণী ত্রিভুজটা এ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এটাকে মিশিয়ে দিলাম, আমাদের সমকোণী ত্রিভুজটা এই পর্যন্ত চলে গেল। তো সোফার আমরা কি এঁকে ফেললাম, আমাদের যে সমকোণী ত্রিভুজ সেটা আমরা এঁকে ফেললাম। এই পয়েন্টটার নাম দিব আমরা কি বলতো, ডি। তাহলে বিসিডি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ওকে, তো বিসিডি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন আমরা করব কি, এই ত্রিভুজের কি বের করবো বলতো, এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা আচ্ছা ডিবিসি এর পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা বিসিডি ত্রিভুজ আঁকলাম এতক্ষণে, তারপরে এখন এই ত্রিভুজের আমাদের কি আঁকতে হবে, পরিবৃত্ত আঁকতে হবে। তো আমরা মাত্রই দেখলাম পরিবৃত্ত আঁকার জন্য আমরা কি করব, দুইটা বৃহত্তর বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো এখন আমরা বুঝতেই আছি অতিভুজ সর্বোচ্চ বাহু, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা 5 সেন্টিমিটারের কম, তাহলে বৃহত্তর বাহু কোন দুইটা বলতো, এইটা আর এইটা হচ্ছে বৃহত্তম বাহু। তো আমরা জানি কি করি, কাকে সমদ্বিখণ্ডিত করি, বৃহত্তর বাহু দুইটাকে সমদ্বিখণ্ডিত করি। পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের কাজ হচ্ছে বৃহত্তর বাহু দুটাকে সমদ্বিখণ্ডিত করা। তার মানে আমরা এই বাহুটাকে, বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবো আর সিডি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবো। সো বিসি বাহুটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, সো এখান থেকে জাস্ট অর্ধেকের বেশি একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো সেমভাবে। আচ্ছা, এই পাশেও তো একটা আঁকা, সো এই পাশেও একটা কি করবো, বৃত্তচাপ আঁকবো। একটুখানি উপরে নিয়ে যাই তোমাদের জন্য, এ পাশেও একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এই পাশের বৃত্তচাপটা এই দিকে হইলে লাগর পাবে, আদারওয়াইজ মনে হয় না লাগর পাবে। সো এখান থেকে জাস্ট এতটুকু মুছে দিই। সো এরপর হচ্ছে আমরা এই সাইড থেকে সেম মাপ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? এবার এই বৃত্তচাপ দেওয়ায় পরস্পর আমরা সংযুক্ত করে দিলাম। এই যে বৃত্তচাপের যে বিন্দুতে ছেদ করছে তাদেরকে আমরা কি করে দিব, এবার সংযোগ করে দিব। সো এইভাবে যদি বসাই,
তো হয়ে গেল আমাদের, এখন এখান থেকে এটা সংযোগ হয়ে গেল। ওকে, তো এখন আমরা আবার কাকে বৃত্তচাপ মানে কাকে সমদ্বিখণ্ডিত করব? এখন আমরা আবার আচ্ছা এটাকে একটুখানি বর্ধিত করি, কারণ ওই লাইনটা আরেকটা লাইনও তো আসবে, তো এটাকে আরেকটু বর্ধিত করে দিই, ধরো এই পর্যন্ত। ওকে, এখন আমরা কাকে সমদ্বিখণ্ডিত করব? এখন আমরা সমদ্বিখণ্ডিত করব হচ্ছে এই যে এটাকে। তো এটাকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাই তাহলে এটার অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিব, তো এখানে বসাবো, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে আচ্ছা একটু কম নেই, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো সেমভাবে, এই পাশেও একটা বৃত্তচাপ এঁকে দিব, ঠিক আছে। সো এরপর এখানে বসিয়ে লাগর পাবে, পাইছে, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। সো বুঝতে পারতেছো? সো এটা এত বেশি বড় রাখি না, এটা একটুখানি মুছে দিই। সো এই যে বৃত্তচাপদ্বয় পরস্পর এখন আমরা সংযুক্ত করে দেব, এই যে বৃত্তচাপদ্বয় পরস্পর আমরা এখন সংযুক্ত করে দিব। যদি সংযুক্ত করে দেই, ওকে বসছে আই গেস, আমরা পেন্সিলটা বসাই, হ্যাঁ ঠিক আছে। এবার জাস্ট হচ্ছে আমরা একে কি করব, সংযুক্ত করে দেব। তো বৃত্তচাপদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করলো? বৃত্তচাপদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এই যে বৃত্তচাপদ্বয় যেই বিন্দুতে ছেদ করলো, এটা কি অ্যাকুরেটলি মাপটা হয়েছে না? অ্যাকুরেটলি হয়েছে। সো যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে আমরা কি করব, এখন এইখান কোণ থেকে এখানে আমরা একটা লম্ব টানবো, এই কোণ থেকে এখানে একটা আমরা লম্ব টানবো, ঠিক আছে। যদিও সেই লম্বটা এটা সমানই হয়ে যায়, তারপরও আমরা এখান থেকে এখানে একটা লম্ব টেনে দিই, ঠিক আছে। সো এইখান থেকে আমরা জাস্ট ওই দুই বাহুর মধ্যবর্তী কোণের মধ্যে একটা লম্ব টানবো। তো এই লম্বের সমমান পরিমাণ আমরা হচ্ছে কি করব, ব্যাসার্ধ নিব। এই লম্বের সমপরিমাণ ব্যাসার্ধ আমরা এখান থেকে নিব। তো ব্যাসার্ধ নিয়ে এই যে ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো, সেটা হবে পরিবৃত্ত। এটা লাগর পাইছে, এটা লাগর পাইছে, এটা লাগর পাইছে। এখন আমরা একটা বৃত্ত এঁকে দিব, দুঃখিত, আমাদের এখানে বৃত্তটা 45 ডিগ্রির ভিতরেও ঢুকে গেছে। তো আমি এখান থেকে 45 ডিগ্রি কোণটাকে আপাতত মুছে দিই। কিন্তু তোমরা আসলে এখানে আমি তো আসলে তোমরা তো আসলে পেজটা সোজা করে নিবা, বড় হবে পেজটা, তো দেখবা তোমাদের আর কোনোটার ভেতরে কোনোটা ঢুকবে না। আর এইভাবে মাপ নিয়েই করবা যাতে একটার ভেতরে একটা না ঢুকে। তো আমি এটার একটু এই পাশে আঁকলেই ভালো হইতো, যাই হোক দুঃখজনকভাবে আমাদের এটা ঢুকে গেছে, কিছু করার নেই। সো আমরা এটা মুছে দিলাম। ওকে, এই জন্য আসলে দেখো আরেকটা জিনিস, এখানে আমার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে নামকরণের উপর দিয়ে দাগ চলে যায়। তো চেষ্টা করবা সবার আগে চিত্র এঁকে ফেলবা, চিত্র এঁকে লাস্টে গিয়ে নামকরণগুলো এগুলো করবা। ওকে, সো অঙ্কনের বিবরণের জন্য তোমাকে নামকরণ তো করতেই হয়, তাই না? সো এখন আমি যদি নামকরণ করি, ফার্স্ট অফ অল আমরা অঙ্কনের বিবরণটা তোমাকে আমি বলবো, কিন্তু এখন আমাদের এটা তো শেষ হয়নি। তাহলে আমরা কি করলাম, ডিবিসি এর পরিবৃত্ত অঙ্কন করো এবং উক্ত বৃত্তে পরিবৃত্ত অঙ্কন করলাম। এখন উক্ত বৃত্তে আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে যেন তা প্রদত্ত ত্রিভুজের ডিসি বাহুর সমান্তরাল হয়। দেখো এই যে ডিসি বাহুর সমান্তরাল আমাদের একটা কি করতে হবে, রেখা আঁকতে হবে। ডিসি বাহুর সমান্তরাল একটা রেখা আঁকতে হবে, তাহলেই হচ্ছে আমরা কি করতে পারবো বলো, এই যে ডিসি বাহুর সমান্তরাল একটা রেখা আঁকতে হবে, তাহলে ওই রেখাটা যাতে এই বৃত্তকে স্পর্শ করে যায়। তার মানে আমাদের এই বরাবর একটা স্পর্শক আঁকতে হবে যেটা ডিসি বাহুর সমান্তরাল। একটু খেয়াল করো, এখন কোনো বাহুর সমান্তরাল সে রেখার আঁকবা কেমনি, এই বাহুর সমান্তরালটা কিভাবে আঁকবা, সেটা করার জন্য প্রথমে এদের একটা সাধারণ বিন্দু থাকা লাগবে। দেখতে পাচ্ছ এই যে ছেদবিন্দুটাই হচ্ছে কি সাধারণ বিন্দু। তো এটা যদি সমান্তরাল হয় তাহলে এটার এই ভেতরের কোণটা আর এটার এই বাইরের কোণটা কি হবে, সমান হবে। তো আসলে আমরা করব কি, তো এটারে ধর আমরা সাধারণ বিন্দু ধরলাম, তাহলে এই বরাবর আমরা একটা কি পাচ্ছি, কোণ পাচ্ছি না, এই বরাবর একটা কোণ পাচ্ছি না, এই বরাবর একটা কোণ পাচ্ছি, এই যে এই বরাবর একটা কোণ পাচ্ছি না আমরা ডিসি এর সাথে। একটা রেখা হচ্ছে আমাদের এই যে ডিসি, তো ওটা সমান্তরাল স্পর্শক আঁকতে হলে যেটা হচ্ছে আমাদের এটা বিন্দুগামী, তাহলে এটা ধরো হচ্ছে আমাদের সাধারণ বিন্দু। তাহলে আমরা এই কোণটা করে যদি আমরা এখানে আরেকটা কোণ আঁকি, তাহলে আমরা যেটা পাবো সেই রেখাটা হবে এটার সমান্তরাল, ঠিক আছে। সো এখানে আমি বসিয়ে জাস্ট এইভাবে একটা কোণ আঁকবো, পরে এই মাপটা নিয়ে নিব, এখান থেকে এই মাপটা আমি নিয়ে নিব, এই মাপটা নিয়ে এখানে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো,
এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরপর আমরা করব কি বলতো, আসলে এই যে এই বিন্দুটা আর এই যে এই বিন্দুটাকে যুক্ত করে দেব। এই দুটা বিন্দুকে যদি আমি যুক্ত করে দিই, না একটু ভালো মতো খেয়াল করো, এই দুটা বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই তাহলে আমরা একটা স্পর্শকও পাবো। সেটা তোমার হচ্ছে ওই স্পর্শকও পাবো, সেটা হচ্ছে আমাদের এই ডিসি রেখার সমান্তরালও হবে। একটু খেয়াল করে দেখো, পাইলাম স্পর্শক, যে স্পর্শকটা আবার কি, যে ডিসি রেখার সমান্তরাল। দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান। ওকে, একটা স্পর্শক অঙ্কন করলাম যেটা আমাদের কি ডিসি রেখার সমান্তরাল, এটা আমরা পাইছি। ওকে, এবার আমাদের বলছে কি এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা প্রদত্ত ত্রিভুজের ডিসি বাহুর সমান্তরাল হয়। তো এই যে ডিসি বাহু এটা সমান্তরাল, এটা স্পর্শ করে চলে গেছে, স্পর্শক আমরা এঁকে ফেললাম। অথবা আবার কি বলছে বলতো, ডিসি বাহুর উপর লম্ব হয়। তাহলে ডিসি বাহু, এই যে ডিসি বাহুর উপর লম্ব আরেকটা স্পর্শক যদি আমি আঁকি যেটা ডিসি বাহুর উপর লম্ব, তার মানে কি করতে হবে, যে ডিসি এর সাথে একটা লম্ব এঁকে ফেলতে হবে। সো ডিসি এর সাথে যদি একটা লম্ব এঁকে ফেলি, সো এখান থেকে ধরো ডিসি বাহুর উপর যদি একটা লম্ব আঁকতে চাই, সো এখান থেকে জাস্ট এতটুকু একটু মাপ নিলাম। লম্ব আঁকার নিয়ম কি বলো? দেখো এখানে কিন্তু আমি 3টা প্রশ্ন একসাথে করে ফেলতেছি, এই জন্য তোমাদের কাছে একটু হিজিবিজি লাগতে পারে, বাট মেইন বিষয় হচ্ছে তোমাদের এটা বুঝায়, আলাদা আলাদা প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, এই যে দেখো, হয় ডিসি বাহুর সমান্তরাল আসবে অথবা ডিসি বাহুর লম্ব আসবে। সমান্তরালটা তোমাদের দেখাই দিলাম। এখন যদি লম্ব বলে তাহলে স্পর্শকটা কেমন হবে দেখো, এই সেম পরিমাণ মাপ নিয়ে যদি এখানে আমরা দেই, এখানে একটা মানে এই বাহুর উপর একটা সমকোণ এঁকে দিব, তাহলে আমাদের এই বাহুর উপর লম্ব হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এই বরাবর একটা দাগ টানবো, তারপর আবার আমরা এখানে বসিয়ে এই বরাবর আরেকটা দাগ টানবো। ঠিক আছে, দাগ টেনে এই দুইটা বিন্দুকে জাস্ট আমরা কি করে দেব, সংযুক্ত করে দেব। এই দুইটা বিন্দুকে আমরা সংযুক্ত করে দেব, এই যে দুইটা বিন্দুকে সংযোগ করে দিলাম। ঠিক আছে, তো দেখো তো একটু ভালো মতো খেয়াল করো, এই যে স্পর্শকটা বুঝাই যাচ্ছে না, এই যে ডিসি বাহুর উপর লম্ব, একদম খাড়া লম্ব, এই যে ডিসি বাহুর উপর লম্ব, একটা স্পর্শক অঙ্কন করো যেটা ডিসি বাহুর উপর লম্ব। এখন এই প্রশ্নটা এমনভাবে হইতে পারতো যে ডিবিসি এর পরিবৃত্ত অঙ্কন করো এবং উক্ত বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যেন তা কোনো একটি নির্দিষ্ট বাহুর উপর লম্ব হয়। ঠিক আছে, সো আমি এই জিনিসটাকে একটুখানি এখানে এঁকি, আগে এই বৃত্তটার মাপ নিয়ে নিই, কারণ এই বৃত্তের উপরই আঁকতে বলছে। ঠিক আছে, সো এই বৃত্তটার একটুখানি মাপ নিয়ে নিই। তো এই বৃত্তটার মাপ নিয়ে এই পাশে আরেকটা বৃত্ত এঁকে ফেলি আমি, এই বৃত্তটার মাপ নিয়ে এই পাশে আরেকটা বৃত্ত এঁকে ফেলি। মনে করো ওই বৃত্তটার মাপ নিয়ে এখানে আরেকটা বৃত্ত আঁকলাম। তোমাকে এমন একটা স্পর্শক বের করতে বলছে যা একটা নির্দিষ্ট সরলরেখা এ বি এর সাথে লম্ব। তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট সরলরেখা এ বি। এই যে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সরলরেখা, সেটা হচ্ছে এ বি। এই এ বি এর উপর লম্ব। তার আগে এটার অঙ্কনের বিবরণটা তো বলি নাই ভাই, এটা একটু অঙ্কনের বিবরণটা একটু বলে দেন। তো তোমাকে আসলে মূলত কি আঁকতে বলছে, একটি স্পর্শক পরিবৃত্ত অঙ্কন করতে বলছে এবং এটি স্পর্শক অঙ্কন করতে বলছে যা প্রদত্ত ডিসি বাহুর সমান্তরাল হয়। ঠিক আছে, সো আমরা এই অঙ্কনের বিবরণটা কি করব, ফার্স্ট অফ অল বিই থেকে, আচ্ছা ত্রিভুজ অঙ্কনের বিবরণ আমরা এখানে দিব না, কারণ কি আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলছে, তাহলে ত্রিভুজ অঙ্কন করতে বলে নাই, তাহলে ত্রিভুজের অঙ্কনের বিবরণ আমরা দিব না। তো না দিয়ে আমরা ডিরেক্টলি পরিবৃত্ত অঙ্কনের বিবরণ দিব। তো পরিবৃত্ত অঙ্কনের জন্য আমরা কি করছিলাম বলতো, বিসি বাহুর সমদ্বিখণ্ডক, এটার নাম ধরো পিকিউ দিলাম, পিকিউ, তাহলে বিসি বাহুর সমদ্বিখণ্ডক পিকিউ এবং ডিসি বাহুর সমদ্বিখণ্ডক আর এম আর এস ধরো নির্ণয় করি। তাহলে প্রথমেই যেটা আমরা দিব সেটা হচ্ছে বিসি বাহুর সমদ্বিখণ্ডক পিকিউ এবং সিডি বাহুর সমদ্বিখণ্ডক আর এস নির্ণয় করি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, সি থেকে ও এর উপর লম্ব অঙ্কন করি যা বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা উদ্দিষ্ট পরিবৃত্ত। ঠিক আছে, এখন ওই পরিবৃত্তের উপর এমন একটি ত্রিভুজ অঙ্কন, এমন একটি স্পর্শক অঙ্কন করতে হবে যাতে তা ডিসি বাহুর সমান্তরাল হয়। তো সেটা করার জন্য আমরা কি করলাম, যে মনে করি ডিসি হচ্ছে গিয়ে আমাদের একটি রেখা এবং তার সমান্তরাল রেখাটা আমাদের আঁকতে হবে। তো সেটার জন্য আমরা কি করছিলাম মনে আছে, তো আমরা এই যে আমরা ফার্স্ট অফ অল কি করছিলাম, যে সিওএস এর সমান করে এই যে এই বিন্দুটা, এটার নাম আমরা এস বিন্দুই বলতে পারি, সিওএস এর সমান করে এস বিন্দুতে এস ও এস, ধরো এখানে আমরা
এম দিলাম, আর এটার নাম আমরা এন দিলাম। ওএস এম কোণ অঙ্কন করি, ঠিক আছে। সো এরপর আমরা কি করলাম, এস এনকে এস এন পর্যন্ত বর্ধিত করি। তাহলে এম এস এন হলো উদ্দিষ্ট স্পর্শক যা ডিসি এর সমান্তরাল। সেমভাবে এখানে যদি ওই যে তুমি লম্বর অথবা ডিসি বাহুর উপর লম্ব এটার বিবরণ দিতে চাও, তাহলে তুমি বলবা যে সি বিন্দুতে একটি ডিসি এর উপর একটি লম্ব অঙ্কন করি। তো সেই লম্বটির নাম দিতে পারো তুমি, ধরো সি ডাব্লিউ দিলা, ধরো সি ডাব্লিউ লম্ব অঙ্কন করি, যাকে ডাব্লিউ এক্স পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, ডিসি এর সি বিন্দুতে একটি লম্ব সি ডাব্লিউ অঙ্কন করি, যাকে এক্স সি থেকে এক্স পর্যন্ত বর্ধিত করি। তাহলে এক্স সি ডাব্লিউ হলো উদ্দিষ্ট স্পর্শক যা ডিসি বাহুর উপর লম্ব, ঠিক আছে। এটার আমাদের বিবরণ শেষ হয়ে গেল। এখন তোমাকে এখানে আমি প্রশ্ন করছি, কি প্রশ্ন হচ্ছে, প্রদত্ত বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করো যা বৃত্তের বহিস্থ কোনো রেখা থেকে ওই বৃত্তের উপর লম্ব। মানে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপর এমন একটা স্পর্শক অঙ্কন করতে হবে যাতে এই রেখা থেকে ওই স্পর্শকটা এটার উপর লম্ব হয়। তো সেটা করার জন্য এবি যে কোনো একটা রেখার মধ্যে আমরা ই যে কোনো একটা বিন্দু নিয়ে নিই। আমরা আসলে করব কি, দেখো এই রেখা মানে এই বৃত্তে আমরা একটা স্পর্শক অঙ্কন করব যাতে এই রেখার উপর ওই স্পর্শকটা লম্ব হয়। তাহলে আমরা এই রেখার সমান্তরাল একটা রেখা এঁকে ফেলতে পারি, এই রেখার সমান্তরাল একটা রেখা এঁকে ফেলতে পারি। যদি এই রেখার সমান্তরাল একটা রেখা এঁকে ফেলি, তাহলে ওই রেখাটা কি হবে, বৃত্তের ব্যাসের সমান হবে, ঠিক আছে। তো ওই রেখার উপর লম্ব আঁকলে এটার উপরও কি হবে, লম্ব হবে না। দেখো বিষয়টা এমন, যদি এই দুইটা সমান্তরাল রেখা হয়, তাহলে এই রেখার উপর যদি লম্বটা নিই, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে না। দুইটা সমান্তরাল রেখার বৈশিষ্ট্যই এটা, এই দুইটা রেখা সমান্তরাল হয়, যে এটা 90 হলে এটাও 90 হবে। সো আমাদের টার্গেট হচ্ছে একটা সমান্তরাল রেখা। আবার সমান্তরাল রেখায় আমরা জানি যে এই যে এই কোণটা আর এই কোণটা কি হয়, সমান হয়। সেমভাবে এই কোণটা আর এই কোণটা কি হয়, সমান হয়। সো আমাদের কাছে এই যে এই কোণটা আছে, দেখো আমাদের কাছে এই যে এটারে আমরা সমান্তরাল একটা বাহু ধরছি, আর একটা সাধারণ বাহু হচ্ছে আমাদের এইটা। সো এখান থেকে আমরা এই কোণটা কিন্তু পেয়ে গেছি, এই কোণটা কিন্তু এখানে পেয়ে গেছি। তো আগে এই কোণটাকে ডিনোট করি, এই কোণটাকে এখানে আমরা প্রকাশ করলাম, এই কোণটাকে এখানে প্রকাশ করলাম। এখন দেখো সমান্তরাল বাহু আঁকার জন্য এই কোণটারই আমাদের এখানে আঁকতে হবে। সো এই কোণটারে জাস্ট আমরা এখানে বসাইয়া যদি এইভাবে আঁকতে চাই, তাহলে আমরা জাস্ট এইভাবে একটা মাপ নিয়ে নিব, নিয়ে দেন আমরা এই মাপটাকে এখান থেকে নিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু এই মাপটা কিন্তু এটা সমান নিছিলাম, তো এই মাপটারে এখান থেকে এখানে নিয়ে নিব। তো আমি প্রথমে যে ব্যাসটা আঁকছিলাম সেই ব্যাসটা কিন্তু আমরা এখানে এঁকে ফেলতে পারবো, ঠিক আছে। এখন জাস্ট ব্যাসার্ধ আর এই বিন্দুটাকে জাস্ট আমরা কি করে দিব, জয়েন করে দিব। তো জয়েন করে দিলে আমরা এখান থেকে যেটা পাইলাম, তো এই রেখা আর এই রেখা কি বলো তো, এখন সমান্তরাল রেখা। তো সমান্তরাল রেখা যদি হয়, এটার উপর লম্ব আঁকলে এটার উপরও কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, কমন সেন্স, ঠিক আছে। যেহেতু সমান্তরাল রেখা, একটার উপর লম্ব আঁকলে আরেকটার উপর অটোমেটিক্যালি লম্ব হয়ে যাবে। তো আমরা এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। তো এইভাবে নিয়ে জাস্ট এখান থেকে জাস্ট দেখে সমান একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর এখান থেকে নিয়ে এটার অর্ধেকের সমান একটা ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে হচ্ছে এইখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরপরে জাস্ট হচ্ছে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুটাকে মিলিয়ে দিলেই আমরা স্পর্শক পেয়ে যাবো। এই যে এই বিন্দুর সাথে এই বিন্দুকে যদি আমরা মিলিয়ে দিই এবার, তাহলে আমরা স্পর্শকটা পেয়ে, বুঝতে পারছো। সো এই রেখার উপর যদি লম্ব হয়, তাহলে এই রেখার উপর এটা ডেফিনেটলি লম্ব। সো আমরা এখন যদি নামকরণ করি এ বি ও, তাহলে এটার নাম দিলাম ধরো হচ্ছে পি কিউ, এটার নাম দিলাম হচ্ছে ধরো পি কিউ, আর এটার নাম দিলাম ধরো হচ্ছে এম, এটার নাম দিলাম হচ্ছে এন, ওকে। এটার নাম দিলাম ধরো হচ্ছে আর। তখন অঙ্কনের বিবরণ দিব কি, আচ্ছা দেখো হয়ে গেছে কিন্তু, এই যে বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক অঙ্কন করে ফেললাম, যেটা এ বি রেখার উপর, মানে বৃত্তের বাইরের কোনো বিন্দুর উপর অঙ্কিত লম্ব। সেই যে বৃত্তের উপর অঙ্কিত একটি স্পর্শক এ বি, যার উপর লম্ব হচ্ছে এন এম আর, আর সেটা হচ্ছে আমাদের বৃত্তের স্পর্শক। বৃত্তে এমন একটা স্পর্শক অঙ্কন করো
যা বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত লম্ব। ওকে, সো আমরা এখান থেকে এখন অঙ্কনের বিবরণটা যদি দেই, সেটা হচ্ছে কি, এ বি যে কোনো একটি রশ্মির উপর যে কোনো একটি বিন্দু ই ও ই যোগ করি, তাহলে ও ইতে ও বিন্দুতে ই বি এছাড়া বিই ও এর সমান করে আমরা হচ্ছে ই ও পি কোণ অঙ্কন করি। তারপরে হচ্ছে আমরা কি করব, ও পি এম যোগ করি, তাহলে এটা একটা বৃত্তের ব্যাস নির্দেশ করে। এরপর আমরা এখান থেকে লিখতে পারি যে ও কিউ এর এম বিন্দুতে একটি লম্ব এম আর অঙ্কন করি। ঠিক আছে, তো এম আরকে এন পর্যন্ত বর্ধিত করি, তাহলে এন এম আর হচ্ছে আমাদের উদ্দিষ্ট স্পর্শক, যা এবি রেখার উপর লম্ব। তো এভাবে এটার বিবরণ তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, সো দেখতে দেখতে আমরা কিন্তু আজকে আমাদের মোস্ট প্রবলি লাস্ট ম্যাথে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বৃত্তের উপর লাস্ট ম্যাথ। আচ্ছা, তো এখানে আমাদের কি বলছে, উদ্দীপকের ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুকে এক বাহু ধরে, উদ্দীপকে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুকে এক বাহু ধরে অঙ্কিত বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে ওই যে উদ্দীপকের ত্রিভুজ কোনটা, এই যে আমাদের 3.5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4.5 সেন্টিমিটার নিয়ে, তো এটার ক্ষুদ্রতম বাহু কোনটা বলো তো, 3.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 3.5 সেন্টিমিটার আগে ডিনোট করে নিই। এই যে দেখো আমাদের 3.5 সেন্টিমিটার। সো এটার আমাদের কি বলছে, উদ্দীপকের ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুকে এক বাহু ধরে অঙ্কিত বর্গ। তো এটাকে এক বাহু ধরে আমাদের বর্গ আঁকতে হবে। সো এটাকে এক বাহু ধরে যদি আমরা বর্গ আঁকি, সো আমাদের এই যে এই বাহুটার দৈর্ঘ্য এভাবে নিয়ে নিলাম। তো আগে আমাদের এটা বর্গ আকার নিয়ম কি, যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নিয়ে সেখান থেকে এই যে বাহুর দৈর্ঘ্যটাকে কেটে নিব। অলরেডি বর্গ আঁকা শিখে আসছি, সো আমি আর এটাকে ব্যাখ্যা করতেছি না। তো এখানে আমরা একটা কি করব, সমকোণ অঙ্কন করব। তো সমকোণ যদি অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের এখানে একটা টান দিলাম, এখানে বসিয়ে এখানে একটা টান দিলাম, এখানে একটা বসিয়ে জাস্ট এখানে আমাদের একটা বৃত্তচাপ আঁকলাম এবং এখানে একটা কাট দিলাম। তো এরপর আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এই যে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এবার জাস্ট হচ্ছে আমরা কি করব, এই দুটা বিন্দুকে মিলাইয়া দিব। এই দুটা বিন্দুকে আমরা জাস্ট মিলাইয়া দিলেই আমাদের সমকোণ হয়ে গেল, সমকোণ হয়ে গেছে। এখন আমরা করব কি, এই বাহুর দৈর্ঘ্য সমান করে এখান থেকে আমরা এটাকে কেটে নিব। এই যে বাহুর দৈর্ঘ্য সমান করে এখানে আমরা এটাকে কেটে নিব। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য সমান করে এখানে একটা কেটে নিলাম। তো এইটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আবার একটা কাটিং দিব। এখানে আমরা আরেকটা কি করব, বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দিয়ে পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। তারপর হচ্ছে আমরা জাস্ট এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে দিব। সো এই বিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে এই বিন্দুটাকে আমরা যোগ করে দিলাম, এবং এই বিন্দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে এই বিন্দুটাকেও আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা বর্গ পেয়ে গেলাম। বর্গটার যদি নামকরণ করতে চাই আমরা, এটা ফার্স্ট অফ অল এ বি সি ডি হচ্ছে আমাদের বর্গ। আমাদের বিবরণের জন্য আমরা এখানে একটা ই দিয়ে দিলাম, এখানে আমরা হচ্ছে এফ দিয়ে দিলাম। তো এখন আমাদের আঁকতে বলছে কি বলো, গিয়ে আমাদের এটা দেওয়া ঠিক হয়নি। আমাদের আঁকতে বলছে কি, এক বাহু ধরে অঙ্কিত বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করতে বলছে। বর্গের অন্তর্বৃত্ত বের করতে বলছে আর পরিবৃত্ত বের করতে বলছে। সো বর্গের আগে আমরা অন্তর্বৃত্ত যদি আঁকতে চাই, তাহলে অন্তর্বৃত্ত আঁকার জন্য আমাদের কি করতে হবে, এইখান থেকে জাস্ট এটা কর্ণকে এঁকে নিতে হবে। এইখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের 1 নম্বর কর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কর্ণ। তো কর্ণ দুইটাকে আমরা এঁকে নিব। তো অন্তর্বৃত্ত আঁকার আগে আমি পরিবৃত্তটা এঁকে দেখাই, তারপর আমি হচ্ছে অন্তর্বৃত্ত এঁকে দেখাচ্ছি। তাহলে পরিবৃত্ত যদি এঁকে দেখাই, দেখো পরিবৃত্তটা হচ্ছে গিয়ে জাস্ট এই যে ব্যাসার্ধটা নিব না, এই যে মানে হচ্ছে যে কোনো একটা বাহু সমান, এই যে এটা নিলাম না, তো এইটাকে ধরে যদি আমি বৃত্ত আঁকি, সেটাই আমাদের পরিবৃত্তের সমান হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের কি হয়ে যাবে, পরিবৃত্তের সমান হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এইখান থেকে জাস্ট আমি এখান থেকে এটার বৃত্তের এক বাহু ধরে এইভাবে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো, সেই পরিবৃত্ত। ওকে, এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। এখন আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য জাস্ট এখানে আমরা একটা লম্ব টানবো, তাহলেই আমরা অন্তর্বৃত্ত পেয়ে যাব। সো সেই লম্বটা এখনই আমি এঁকে নিই। তো লম্বটা আঁকার জন্য কি করব, এখান থেকে জাস্ট হচ্ছে এভাবে আমরা একটা বৃত্তচাপ আগে এখানে এঁকে নিব। সো এইখান থেকে এখানে এভাবে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্তচাপ এঁকে নিয়ে এই যে দুইটা বিন্দুতে ছেদ করলো, সেই এই বিন্দুটাতে বসায় এখানে বসিয়ে অর্ধেকের একটুখানি বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, সো আবার এইখানে ঠিকমতো দেখে বসিয়ে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। সো এই যে আমাদের যেই তোমার হচ্ছে
কর্ণদ্বয়, বর্গের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে এটার উপর আমরা এখন কি করব, একটা লম্ব টানবো। এই যে ছেদ করছে যে বিন্দুতে, সেখান থেকে আমরা জাস্ট এটার উপর একটা লম্ব টানবো, পাইছি লম্ব। এই লম্বটাই হবে আমাদের ব্যাসার্ধ। তো এই লম্বটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে এই যে এই লম্বটাকে ব্যাসার্ধ ধরে জাস্ট আমরা বৃত্ত আঁকবো। এই যে লম্বটা, সেটাকে যদি ব্যাসার্ধ ধরি, এই যে ব্যাসার্ধ ধরলাম, তাহলে এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, হ্যাঁ সব ঠিক আছে। সো আমরা চুপচাপ এঁকে ফেলি। সো এখান থেকে জাস্ট এভাবে আমরা নিলাম, নিয়ে আমাদের কি হয়ে গেল বলো, অন্তর্বৃত্ত হয়ে গেল। সো উদ্দীপকের ত্রিভুজে ক্ষুদ্রতম বাহুকে এক বাহু ধরে অঙ্কিত বর্গের অন্তর্বৃত্ত আমরা এঁকে ফেললাম, পরিবৃত্তও আমরা এঁকে ফেললাম। এখন অঙ্কনের বিবরণটা দিয়ে নিই। অঙ্কনের বিবরণটা কি দিব, এ ই যে কোনো একটি রশ্মি থেকে এ বি অংশ কেটে নিয়ে এ বি এর এ বিন্দুতে একটি সমকোণ বি এর ডি অঙ্কন করি। তারপর হচ্ছে বি ও ডি বিন্দু হতে আমাদের হচ্ছে এটা কত সেন্টিমিটার ছিল বলো তো, 3.5 সেন্টিমিটারের সমান করে 3.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটারের সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে, তাহলে বি কমা সি ডি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট বর্গ। তাহলে বর্গ অঙ্কন করে এক বাহু ধরে অঙ্কিত বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করো। অন্তর্বৃত্ত যদি পরিবৃত্তর বিবরণটা আগে যদি দিতে চাই, তাহলে এ বি সি ডি বর্গের কর্ণদ্বয় অঙ্কন করি। কর্ণদ্বয় পরস্পর মনে করো ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যা উদ্দিষ্ট তোমার হচ্ছে পরিবৃত্ত। এরপর অন্তর্বৃত্তর যদি ব্যাখ্যা দিই, তাহলে হচ্ছে ও বিন্দু হতে এ বি এর উপর একটি লম্ব ও ডি অঙ্কন করি, ঠিক আছে। ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যা উদ্দিষ্ট অন্তর্বৃত্ত, ঠিক আছে। সো বিবরণ সহ আমরা বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন করা শিখে ফেললাম। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এরপরে তোমাদের সম্পাদ্য দেওয়া শেষ। এরপরে আমি তোমাদের কি দিব, উপপাদ্য। উপপাদ্য তোমাদের আসলে কিভাবে দরকার সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড আগের ক্লাসটা প্লাস এই ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে, এরপরে কি কি চ্যাপ্টার চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। যারা ফুল ভিডিও দেখতেছো, তোমাদের কাছে খুবই কম সময় আছে, অ্যান্ড খুব কম সময় আমি চাচ্ছি যে তোমাদের কিছুটা হেল্প হোক এরকম কিছু ভিডিও আপলোড করতে। তো সবাই আমাকে কমেন্ট করে জানাও। আর সবার জন্য আবারও হচ্ছে মন প্রাণ জুড়ে ভালোবাসা। সবাই ভালো থাকবে ভাইয়া, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।